আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি আছে তোমাদের। আপু তোমাদের এই ক্লাসটা এই জন্য একটু খুব দ্রুতই নিয়ে আসছি। 3 তারিখ 4 তারিখে দুটা ক্লাস নেওয়ার কথা ছিল, আজকে 1 তারিখেই তোমাদের জিকে ফুল সাম্প্রতিক মানবিক গুণাবলী ও প্রবণতা নিয়ে এসেছি। কারণ আমি তোমাদেরকে দেওয়ার পরেই তো তোমরা প্রিপারেশন নিতে পারবা, বা এটার ক্লাস দেখে এটা মুখস্থ করা আরো অনেক ব্যাপার স্যাপার আছে। এই জন্য আপু একটু দুদিন আগেই ক্লাসটা দিয়ে দিচ্ছি। এবং আরেকটা জিনিস একটু জানার আছে, সেখানে হলো আজকের ক্লাসটা কিন্তু অনেক ছোট, তুলনামূলক অনেক ছোট একটা ক্লাস। আমার মনে হয় 25টা স্লাইড, 25 থেকে 30টা স্লাইড এই ক্লাসের মধ্যে আছে। তো এই 25-30টা স্লাইড একটুখানি পড়তে হবে। এর মধ্যেও আপু কিছু জিনিস তোমাদের যেটা অবশ্যই মনে রাখতে হবে সেটা ক্লাসে বলে দিব। আর এখান থেকে প্রশ্ন আসার চান্স অনেক 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 বেশি। এটা আমি গতবারও বলেছিলাম যে সাম্প্রতিক ক্লাস থেকে 3 থেকে 5টা প্রশ্ন তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। তো আজকের ক্লাসটা অনেক বেশি প্রিসাইজ, মানে অনেক ছোট একটা ক্লাস, বাট ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর, মানে জাস্ট সাম্প্রতিকই 3 থেকে 5টা কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, অ্যান্ড মানবিক গুণাবলী ও প্রবণতা। এটা নিয়ে আপু কিছু সিরিয়াস কথা বলবো, এবং বিভিন্ন জায়গায় অনেক কিছু পড়ানো হচ্ছে, পড়াটাকে কিভাবে জিস্টে নিয়ে আসবো আজকে এটা নিয়ে আলোচনা হবে। এবং এই রিলেটেড আমি কিছু তোমাদের প্রশ্ন সলভ করব, কিছু জিনিস পড়াবো আর কিছু প্রশ্ন সলভ করব। এর মাধ্যমে আমরা এই টোটাল জিকে এবং মানবিক গুণাবলী প্রবণতার যে 15 মার্কসের মধ্যে হাইয়েস্ট মার্ক ক্যারি করার জন্য আজকে এই ক্লাসটার কোনো বিকল্প নেই। তো শুরুতেই বলে নিচ্ছি যে ক্লাসটা একটা ছোট ক্লাস, অল্প কিছু স্লাইডের ক্লাস, কিন্তু ক্লাসটার গুরুত্ব বিবেচনা করলে অন্যান্য অনেক বড় বড় ক্লাস থেকেও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা ক্লাসটাকে আজকে দুটা ভাগে ভাগ করেছি, বলতে গেলে 3টা ভাগে ভাগ করেছি। জিকে সাম্প্রতিক একটা বাংলাদেশ বিষয় বলি, জিকে সাম্প্রতিক একটা আন্তর্জাতিক বিষয় বলি, এবং মানবিক গুণাবলী ও প্রবণতা। তো আমার যেটা মনে হচ্ছে, এই জিকে সাম্প্রতিকের আমি যে দুটা পার্ট করেছি, অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক, যদি 3টাও প্রশ্ন হয় মানে 2/3 প্রশ্ন আসবে, অর্থাৎ 3টার মধ্যে 2টা প্রশ্নই আসবে বাংলাদেশ থেকে, একটা প্রশ্ন আসবে আন্তর্জাতিক থেকে। গত বছর এটা হয়েছে, এবারও হওয়ার এটারই চান্স বেশি। যদি 4টা হয় বা 5টা হয় তখন হয়তো আরো বেশি প্রশ্ন আসবে। তো আমরা ধরে নিই এখান থেকে ভালো লেভেলেরই একটা প্রশ্ন আসছে। 10-এর মধ্যে 3-4টা প্রশ্ন এই একটা ছোট্ট 20-25টা স্লাইডের মধ্যে পেয়ে যাওয়া মিনস ইটস এ বিগ ডিল। ওকে, তারপর দেখি মানবিক গুণাবলী ও প্রবণতাতে আমাদের আছে 5টা নাম্বার। সো এটা নিয়ে আমরা যে আলোচনা করব এবং যতটুকুন পড়াবো বা প্রশ্ন সলভ করব, এর মাধ্যমে আমরা হয়তো প্রশ্ন বেশি সলভ করছি না, বা হয়তো পড়া দেখবা মাত্র আপু 4-5টা স্লাইড পড়িয়েছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেকটা স্লাইডের মধ্যে এমন অনেক তথ্য আছে যেটা দিয়ে তুমি ইজিলি 50টা প্রশ্ন সলভ করতে পারো পার স্লাইড। তো এরকম যদি আমার এখানে আজকে তুমি যদি 15-20টা স্লাইড পেয়ে যাও, তাহলে এই মানবিক গুণাবলী রিলেটেড, তাহলে তোমার মনে করো প্রায় তুমি 200-300 প্রশ্ন কিন্তু ইজিলি এখান থেকেই পেয়ে যাচ্ছ আজকের স্লাইডটা থেকে। তো এই কারণে প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। আমি একটু প্রথমেই গুরুত্বটা বলে দিলাম যে কি কি ইম্পর্টেন্ট আছে। ছবির মধ্যে অলরেডি তোমরা অনেক কিছু দেখছো। দেখো একটা টাইফয়েড ভ্যাকসিন, তারপরে আমাদের যে বিভিন্ন যুদ্ধ বিরোধ, এখানে একটা জোহরান মামদানির ছবি আছে, বিভিন্ন নতুন টাকার নোটের ছবি আছে, কিছুদিন আগে যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে সেটার একটা ছবি দেখা যাচ্ছে, তারপর জুলাই ঘোষণাপত্রের ছবি, এখানে আমরা মুশফিকুর রহিমের একটা ছবি দেখতে পাচ্ছি, আমরা গ্লোবাল সামিট ফ্লোটিলা দেখতে পাচ্ছি, ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ, সেই যুদ্ধরও কিছু আপডেট আছে। তো আমরা অনেক কিছু পড়ব, কিন্তু খুবই প্রিসাইসলি এবং যতটুকুন একদম যেটা জিস্ট সেটাই পড়বো, কারণ পরীক্ষা আমাদের কিন্তু বেশি দিন নাই। তো আমরা স্টার্ট করে দিলাম।
ফার্স্ট পয়েন্ট যেটা আমি বললাম যে আজকে 3টা ভাগের মধ্যে প্রথম হচ্ছে সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী। সো বাংলাদেশ থেকে একটু বেশি জিনিসই জানতে হবে। বাংলাদেশ থেকে আমরা কি কি জিনিস পড়বো, দেখো জুলাই অভ্যুত্থানটা প্রথমে পড়তে হবে, এবং আমার বিশ্বাস এই জুলাই অভ্যুত্থানের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা আছে যেটা গত বছর কিন্তু দিতে পারে নাই, জুলাই থেকে শুধু এক শহীদের নামটাই ছিল, কিন্তু এছাড়াও এখন বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে গেছে। তো জুলাইটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, 5 স্টার একটা টপিক। কিছু সম্পদ নতুন আবিষ্কার এই রিলেটেড কিছু পড়বো, জনসংখ্যা নীতি আছে, যোগাযোগ আছে, এগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না। আবার বিচার অর্থনীতি বিচার ব্যবস্থা এই অংশটা আবার একটুখানি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এছাড়া পুরস্কার আছে, চিকিৎসা ব্যবস্থা, এটা হচ্ছে 5 স্টার বললেও ভুল হবে, এটাকে আমি বলবো ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট একটা টপিক। অর্থাৎ তোমাদের যদি পুরা জিকে 10 নাম্বার চিন্তা করি, আমার ধারণা আমাদের ডাক্তাররা এখন প্রশ্নপত্রের মানের উপরে অনেকখানি গুরুত্ব দিয়েছেন, এবং তারা মানে স্পেশালি নতুন কিছু অ্যাড করা মানে সেটা চিকিৎসা ক্ষেত্রের হিসাবেই অ্যাড করা বুঝাবে। চিকিৎসা ব্যবস্থা থেকে প্রশ্ন এবারে হবেই, এবং একটা না দুইটা না, আমার ধারণা অন্তত পক্ষে তোমরা 3টা প্রশ্ন পাবা যেটা ডিরেক্ট চিকিৎসা ব্যবস্থা রিলেটেড প্রশ্ন, আমার ধারণা। দেখা যাক তোমার মিলে নাকি। তো তারপর দেখো শিক্ষা ব্যবস্থা, বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে, খেলাধুলা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ কিছু ঘটনা আছে, সাম্প্রতিক দুর্ঘটনা, দুর্যোগ, এটা এবারের জন্য ইম্পর্টেন্ট, বিজ্ঞান ও প্রযুক্তি এবারের জন্য ইম্পর্টেন্ট। তো আমি যে 5টা টপিক দাগালাম এগুলো আবার পুরোটা এমনি পড়া ছোট, এর মধ্যেও ছোট যারা একটু ফাঁকিবাজ তাদের জন্য এই 5টা টপিক আরো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা চলে যাব প্রথমে জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলা। তো আপু অনেক বেশি পড়াইতে পছন্দ করি না, আর অনেক বেশি পড়ায় এখন তোমাদের মনে থাকবে না। আপুর সাথেই চেষ্টা করো ক্লাসে আমি যেগুলো বলছি অন্তত পক্ষে সেগুলো যেন মুখস্থ হয়ে যায়, এরপর বাকিটা তোমার পুরো স্লাইডটা একবার রিডিং দিবা, ইনশাল্লাহ হবে। তো দেখো প্রথম কথা হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থানে আমাদের জুলাই অভ্যুত্থানের ঘটনাতে অনেক ঘটনা কিন্তু অনেক কিছু ঘটে গেছে, তাই না? 1 বছর হয়ে গেছে ঘটনার। তো এই 1 বছরে আমরা কি কি জিনিস করতে পেরেছি? প্রথম কথা, আমরা কতজন শহীদ হয়েছে সেটা তালিকা করতে পেরেছি। এই যে শহীদদের তালিকার গ্যাজেট আকারে প্রকাশ, গ্যাজেট প্রকাশ না পেলে কিন্তু সেটা সরকারি কোনো সুবিধা পাবে না। সো গ্যাজেট আকারে প্রকাশ পেয়েছে, সেটা 19 জানুয়ারি 2025। সালটা মনে রাখতে পারলে ভালো, না রাখলেও সমস্যা নেই। যেটা লাগবে আমার রেড কালার করা, দেখো নিহতের সংখ্যা 836 জন। আরো বেশি ইম্পর্টেন্ট তথ্য, প্রথম নারী শহীদকে, প্রথম শিশু শহীদকে, সর্বকনিষ্ঠ শহীদকে। প্রথম নারী শহীদ হচ্ছে নাইমা সুলতানা, প্রথম শিশু শহীদ মোহাম্মদ সিয়াম, প্রথম সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ, যার বয়স ছিল মাত্র 4 বছর। এই যে কেউ আছে বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, কেউ আছে হয়তো স্কুলে যাওয়ার পথে বা কোথাও যাওয়ার পথে মারা গেছে, কেউ আছে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই তথ্যগুলো কিন্তু কি ইম্পর্টেন্ট, বাট এগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নামগুলা। কিছু বাকিগুলো একটা রিডিং দাও, বাট নামগুলো মুখস্থ করতে হবে। তাহলে একসাথে বলি, দেখো নারীতে ন আছে নাইমা সুলতানা, শিশুতে স আছে সিয়াম, আর সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছে আহাদ, আব্দুল আহাদ। 3টা নাম আমাদের মুখস্থ। ওকে, এরপর দেখো এই যে জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘেরও একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন হয়েছে, এবং সেখানেও একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে, সেখানেও নিহত হয়েছে 1400। এই প্রতিবেদনে পাওয়া গেছে যে 1400 মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে 10,300। এগুলো জাস্ট একটা রিডিং দিবা, খুব ইম্পর্টেন্ট না। দেখো জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা প্রথম যেটা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ 14 জুলাই 2025 তৈরি হতে, তো একটা স্মৃতিস্তম্ভ তৈরি হতে তো সময় লাগে সুন্দর করে, তো নারায়ণগঞ্জে হয়েছে। দেখো জুলাই বিপ্লবের প্রথম ভাস্কর্যের নাম হচ্ছে অদম্য 24, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা জাকির হোসেন ভাস্কর। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট, ভাস্কর্যটার নাম এবং অবস্থান, সাথে এটা কে ভাস্কর সেটাও মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট তথ্য, ঠিক আছে। তারপরে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এটা তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী পূর্ববর্তী বাসভবন, যেটা সেখানে সেগুনবাগিচা। তারপর চলে আসি আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে জুলাই সনদ এবং একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। তো জুলাই সনদ যেটা, সেটা রিলেটেড তথ্য আমি অনেক বেশি আনি নাই, জাস্ট একটা জিনিস মনে রাখবা, জুলাই ঘোষণাপত্র যেটা কমিটির মাধ্যমে গঠন করা হয়েছে বা ঘোষণাপত্র পাঠ করেছে দুজনই হচ্ছে, দুইটা নামেই ডক্টর ইউনূস।
সনদ যেটা সেটাও তৈরি করেছে ডক্টর, বা ওই সভাপতি ছিল কমিটির ডক্টর ইউনূস। সনদ আর ঘোষণাপত্রের মানে হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র। বেসিক্যালি এখানে জুলাই ঘোষণাপত্র, জুলাইয়ের যে কার্যক্রমগুলো আছে বা হচ্ছে এই রিলেটেড সবকিছু, জুলাই নিয়ে তুমি সামনে কি কি করা হবে এই রিলেটেড একটা ঘোষণা হচ্ছে ঘোষণাপত্র। আর জুলাই সনদ, সনদ মানে হচ্ছে তোমার ঘটনা যেগুলো ঘটে গেছে এটার একটা লিখিত, অনেকটা লেটার টাইপের, ঠিক আছে? তুমি একটা জিনিস হচ্ছে তুমি জানো, আরেকটা জিনিস তুমি এটাকে লিপিবদ্ধ করলা, তো এটা হচ্ছে সনদটা ওরকমই। জাতীয় ঐক্যমত কমিশন এটা বাস্তবায়ন করেন, লিখিত হয় 28 জুলাই, স্বাক্ষরিত হয় 17 অক্টোবর। এই সনদ দেখলে তুমি বুঝতে পারবে আচ্ছা আমাদের এই এই ঘটনা ঘটেছে জুলাইতে। এখন জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত যে অনুষ্ঠান যে হয়েছে সেটা হয়েছে কোথায়? মানিক মিয়া এভিনিউতে। ঘোষণাপত্র পাঠ পড়াও হয়েছে মানিক মিয়া এভিনিউতে। তারিখটা খুব ইম্পর্টেন্ট, 5 আগস্ট 2025। ইউনূস পাঠ করেন। এখানে 3টা মূলনীতি এবং এটা সংবিধানের 4র্থ তফসিলে যুক্ত হয়েছে। তাহলে এই বিষয়টা সনদ এবং ঘোষণাপত্র ডেটটা মনে রাখতে হবে। তাহলে আমি আবার বলছি, ঘোষণাপত্রটা ডেটটা বেশি ইম্পর্টেন্ট, এবং কারণ এই দিনে হচ্ছে তোমার স্থানটাও ইম্পর্টেন্ট, মানিক মিয়া এভিনিউ, আর হচ্ছে এটার সাথে তোমার ডেটটা ইম্পর্টেন্ট 5 আগস্ট 2025। এই স্লাইডের মধ্যে প্রত্যেকটা এই মানে অনেক সাল আমার বলবো না মনে রাখো, বাট এই সালটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো জুলাই শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি চালু করে। একটু রিডিং দিলা, শ্রাবণ বিদ্রোহ, তারপরে হচ্ছে রাষ্ট্র বনাম নাগরিক, কি কি তথ্যচিত্র নির্মিত হচ্ছে, পোস্টার নির্মিত। জুলাই নিয়ে তো অনেক কাজই ঘটেছে, কিছু তথ্যচিত্র আছে, কিছু ভাস্কর্য আছে, পোস্টার আছে, এগুলোর নাম একটু জাস্ট রিডিং দিয়ে রাখবা। তারপর চলে যাই আমরা জুলাই গণহত্যা বিচারে একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমাদের কিন্তু দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, কিন্তু সেটাকে নতুন সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার বসার পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় 14 বা 15 অক্টোবর 2024 গঠন করা হয়, এবং এরপরেই শেখ হাসিনার বিচারের জন্য হচ্ছে দাবি জানানো হয়, গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, তাজুল ইসলাম হচ্ছেন চিফ প্রসিকিউটর এই ট্রাইব্যুনালের। আর ট্রাইব্যুনাল 2 গঠন করা হয়েছে রিসেন্টলি 8 মে 2025। তার মানে ট্রাইব্যুনাল 1 এবং 2 দুইটা ট্রাইব্যুনাল আছে। দুইটা ট্রাইব্যুনালের ডেটটা যদি মনে রাখতে পারো খুব ভালো, না মনে রাখলে আচ্ছা ঠিক আছে, কিছু করার নাই, কিন্তু মনে রাখতে পারলে ভালো। আর চিফ প্রসিকিউটর হচ্ছে তাজুল ইসলাম, এই নামটা মাথায় রাখতে হবে। আমি একটু এই নামটাকেও হচ্ছে রেড করে দিই, বিকজ এই নামটাও কিন্তু তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, তাজুল ইসলাম। আচ্ছা চলে আসি আমরা পরে যেটা আছে, যে শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, খুবই রিসেন্ট একটা ঘটনা, কিন্তু তারপরেও দেখা যাবে যে এরকম একেবারে টিপিক্যাল যে তোমার রাজনীতি রিলেটেড টিপিক্যাল কোয়েশ্চেন মেডিকেলে হয় না। এটা দেখা যায় যে ডেন্টালে বা এটা ডেন্টাল মেডিকেলে একটু অ্যাভয়েডই করে, তোমার এফএমসি এমসি এগুলোতে অথবা অন্যান্য ভার্সিটির এক্সামগুলোতে হয়তো টিপিক্যাল কোয়েশ্চেনগুলো দিয়ে দেয়, মানে যেগুলো একদম বড় রাজনীতিবিদ রিলেটেড। সো ওই প্রশ্ন সাধারণত ওখানে হয়, মেডিকেলে হয় না। তারপরও এটা খুব একটা ইম্পর্টেন্ট নিউজ আমাদের জন্য, সেটা আমাদেরকে জানতেই হবে যে শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয় কবে? 17 নভেম্বর 2025। সাথে কিন্তু তার সময় যে তার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান খান, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যে পুলিশ ছিল আইজিপি আব্দুল্লাল মামুন, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়, কারণ সে সাক্ষী ছিল। যে কোনো বিচারে যদি তুমি সাক্ষী হয়ে যাও তোমার শাস্তিটা কিন্তু কমে আসে, তো সে সাক্ষী থাকার কারণে তার কারাদণ্ড হয়েছে 5 বছর, আর বাকি দুজনের মৃত্যুদণ্ড। আচ্ছা এই কথাটার পরে জুলাই গণঅভ্যুত্থানের আরো কিছু দিবস আছে, যেমন স্পেশাল একটা দিবস 16 জুলাই হচ্ছে জুলাই শহীদ দিবস হিসেবে মানা হয়। 16 জুলাই যখন থেকে শুরু হলো না, মৃত্যুটা শুরু হলো। তারপর দেখো কিছু এই যে তথ্যচিত্র বললাম, শুট মি, আই বেয়ার মাই চেস্ট, দ্য আর্ট অফ ট্রায়াম্প, জুলাই 36 গেট আছে, জুলাই শহীদ স্মৃতি ভবন আছে, এই যে আবু সাইদকে নিয়ে নির্মিত উন্নত মমশির, এটা একটা নির্মিত চিত্র। লেখা আছে যেমন উপদেষ্টা আসিফ মাহমুদ, যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়েই হচ্ছে তোমার শহীদ মাতৃভূমি অথবা মৃত্যু লিখেছে। এরকম আরো কিছু লেখা বা কিছু
তোমার ঘটনা আছে যেগুলো একবার আমরা রিডিং দিব। বাট জুলাই নিয়ে প্রশ্ন আসার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম নারী শহীদ, কারণ এই তথ্যটা তো আমরা তালিকা গ্যাজেট আকারে প্রকাশ করেছি, এজন্য এখনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম নারী শহীদ, শিশু শহীদ, সর্বকনিষ্ঠ শহীদ, ভাস্কর্য প্রথম, প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ, এই কথাগুলো, তারপর জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র তো ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মূলনীতিগুলো কি কি আছে আমরা একটু দেখবো, এগুলো একটু দেখবো। তারপর অপরাধ ট্রাইব্যুনালের জাস্ট 2-3টা কথা। তো আমাদের এই স্লাইডের পড়াগুলো কিন্তু আমরা কিন্তু জুলাই অভ্যুত্থানটা পড়ে ফেললাম, এটা যদি আমার সাথে তুমি পড়ে ফেলতে পারো তোমারও পড়া শেষ। চলে যাই আমরা দ্বিতীয় কথা হচ্ছে সম্পদ। তো কৃষিতে আমাদের দেশের কিছু অবদান সবসময় থাকে, যেহেতু আমাদের দেশটা একটা কৃষি প্রধান দেশ। যেমন আমি কিন্তু এটা প্রতি বছরই তোমাদেরকে আন্তর্জাতিকে পড়াই এবং বলেই দেই যে বিশ্বে কততম কি, এটা হচ্ছে চেঞ্জ হতে থাকে, পুরো বছর জুড়ে চেঞ্জ হয়, লাস্টে যেটা ফিক্স হয় ওটাই আমি তোমাদেরকে পড়াতে চাই। আমার বইয়ের মধ্যে তাই যেটা আছে সেটার থেকেও এই স্লাইডটা ইম্পর্টেন্ট বেশি, কারণ আমার বইয়ের স্লাইডটা হচ্ছে আগের এক বছরে তো চেঞ্জ হয় এটা। তো এটা পড়বা। পাট হচ্ছে বর্তমানে বাংলাদেশে পাট যেটা সেটা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে, খুব ইম্পর্টেন্ট। চা অষ্টম, ঠিক আছে, এই দুটো আমি রেড করেছি কেন, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। আর বাকিগুলো অবশ্যই একটা রিডিং দিবা। ইলিশ, নারিকেল, পাট তিনোটাই প্রথম কিন্তু আছে বিশ্বে বর্তমানে। তো এই তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট এবং আমি কিন্তু এটা আমার বইয়ের অনুযায়ী সিরিয়ালি সাজিয়েছি। তো তোমাদের পাশে যদি আমার বইটা ওপেন থাকে, তারপর বইয়ের মধ্যে যে টপিকগুলো আছে ওই টপিকটা পড়ার সময় বা পড়ার টাইমেই তুমি এই জিনিসটা আরেকবার চোখ বুলাই নিবা, একবার তো পড়বা, মুখস্থ করে ফেলবা, এরপরে তোমার রিভিশন দেওয়ার টাইমে কাজ হবে বইটা খুলে। আচ্ছা ঠিক আছে, বইয়ের মধ্যে বিশ্বে প্রথম, কিন্তু আপু তো বলছে এটা সাম্প্রতিক থেকে, তখন সাম্প্রতিক। আর তোমাদেরকে তো আমি আলফাতে ক্লাসেও সাম্প্রতিক এর টপিকগুলা মানে তোমাদের সূচিপত্রে দাগিয়ে দিয়েছি। সো আশা করি রিভিশনটাও কিন্তু তোমরা দিয়ে দিবা। হ্যাঁ, কিছু নতুন ফসলের জাত আছে, আমি উদ্ভাবকের নামের থেকেও নতুন ফসলের জাতের নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। রেড ম্যাঙ্গো, হোয়াইট টি, পঞ্চশ্রীহি, তারপর বাংলামতি, নূরধান 2, এগুলো হচ্ছে একটু খেয়াল করতে হবে। আর এগুলো একটা রিডিং দিবা, যে যেমন দেখো হাকিম ধান, কালিজিরা আর মুক্তাহিরি ধান ক্রসিং করে এটা বানানো হয়েছে, তো এটা একটু অবশ্যই জানতে হবে। তারপর দেখো জাপানি আমের জাত, এটা হচ্ছে এখন বাংলাদেশের রেড ম্যাঙ্গো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এই নতুন ফসলের জাত থেকে আগে আরো বেশি প্রশ্ন হতো, কিন্তু যেহেতু এটা একটা সাম্প্রতিক ঘটনা আমরা নামগুলো হলেও অন্তত পক্ষে এটা মনে রাখার চেষ্টা করব। আরেকটা বিষয় দেখো, বাংলাদেশের জনসংখ্যা নীতি 2025, জনসংখ্যা নীতি 2025 আর অর্থনৈতিক সমীক্ষা 2024। এজন্য আপু অর্থনৈতিক সমীক্ষা 2024 পড়াবো না, আপু শুধু তোমাদেরকে বাজেট যেটা 25-26 নতুন বাজেট আসছে সেটা পড়াবো। 2024-এর অর্থনৈতিক সমীক্ষা তোমাদের জন্য আশা করি লাগবে না। তো 2024-এর অর্থনৈতিক সমীক্ষাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট কম, কারণ এটা এক বছর আগে আর এটা আমার বইয়েই আছে, তো আমি এটা পড়াতে যাচ্ছি না। সাম্প্রতিক হিসাবে ইম্পর্টেন্ট হচ্ছে জুলাইয়ের অর্থবছরের বাজেটের কিছু জিনিস আর হচ্ছে জনসংখ্যা নীতি 2025। জনসংখ্যা নীতি 2025 থেকে জাস্ট একটা জিনিসই মাথায় রাখো, যে একটা লক্ষ্য আছে 30 থেকে 32-এর মধ্যে যেন আমাদের প্রতি বর্গ কিলোমিটারে বসবাস হয় 1119 জন, শিশু মৃত্যু হার 31 এবং 135-এ নিয়ে আসা মাতৃমৃত্যু হার, মানে এটাকে কমানো। ঠিক আছে, এখন কিন্তু আরো বেশি, এজন্য ঠিক আছে। আর হলো যোগাযোগ ব্যবস্থা, দেখো আমাদের এখন খুব যোগাযোগ নিয়ে কাজ হচ্ছে না, কিন্তু দুটো সেতু আছে, একটা হচ্ছে যমুনার রেল সেতু, যমুনার সেতু না, এটা যমুনা রেল সেতু, মাথায় রাখবা। আর মাওলানা ভাসানী সেতু বা দ্বিতীয় তিস্তা সেতু, এই দুটো নাম একটু মাথায় রাখতে হবে, আর কিচ্ছু লাগবে না। তারপর দেখো জুলাই 25-26 অর্থ বছরের বাজেট। এখন বাজেট থেকে না অনেক কিছু পড়া যায়, কিন্তু আমি সব পড়তে যাব না, আমি জাস্ট এটা জানবো বাজেটটা পেশ করেন কে, যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, কে বাজেটটা পেশ করেন, সালেউদ্দিন আহমেদ। কততম বাজেট এটা, 55তম বাজেট। এবং বাজেটের এখানে মুদ্রা বা মূল্যস্ফীতির হার 6.5%, জিডিপি প্রবৃদ্ধির হার 5.5%। আর সর্বোচ্চ বরাদ্দ হয়েছে জনপ্রশাসনে, কারণ দেখো আমাদের অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে জুলাইয়ে, তো আমাদের এখন সবচেয়ে বেশি বরাদ্দ করতেই হবে জনপ্রশাসনে, এই জিনিসটাতে ইম্পর্টেন্ট। আর পরিবহনে অবশ্যই টাকা বেশি লাগে, যেন পরিবহনে তো সবচেয়ে বেশি বরাদ্দ করতেই হবে। সো এই গেল হচ্ছে অর্থনীতি জুলাই 25-26 অর্থ বছরের বাজেট। এখানে যে জিনিসটা জানতে হবে বা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিডার ফুল ফর্ম কি, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডা। এটা হচ্ছে তোমার বিডা, যেটা বিডার ফুল ফর্মটা হচ্ছে
7 এপ্রিল থেকে 10 এপ্রিল 2025 হয়েছে। অংশগ্রহণ করেছে 50টা দেশ এবং এই বিনিয়োগ সম্মেলন হয়েছে। এটা কি হয়েছে? এটা একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে, ঠিক আছে। আমরা ভিডিওতে দেখেছি যে ডক্টর ইউনূস সামনে বসা ছিল, বিভিন্ন দেশ থেকে ইনভেস্টার্স আসছে, প্রায় 50টা দেশ ইনভেস্ট করেছে আমাদের দেশে বিভিন্ন জায়গায়। তো আমাদের জন্য এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট কিন্তু, তাই না? রিসেন্টলি দেখলাম একটা $1 ট্রিলিয়ন হচ্ছে ইনভেস্ট করছে সৌদি তোমার ইউএসএ তে। সো ইটস আ বিগ ইনভেস্টমেন্ট। কেন ইনভেস্ট করে মানুষ? অন্য মানুষ ইনভেস্ট করে বা অন্য দেশ ইনভেস্ট করে, তার যেন একটা কথার দাম আমাদের দেশে থাকে। আর আমাদের দেশের সুবিধা হচ্ছে কারণ আমাদের দেশে তো ইনভেস্টার লাগবে, আমাদের দেশে তো টাকা লাগবে, এর জন্য হচ্ছে আমাদের দেশে ইনভেস্টমেন্টের সুবিধা, ঠিক আছে। আর অন্য দেশের সুবিধা কি? তারা কর্তৃত্বটা যেন ধরে রাখতে পারে। ঠিক এই কারণেই কিন্তু সৌদিতে যেটা করলো, ইউএসএ তে ইনভেস্ট করলো ডোনাল্ড ট্রাম্পের সাথে, সেই ইনভেস্টমেন্টটাতে লাভ কি? আমরা বলতে পারি ওখানে টাকা ঢেলে লাভ কি হলো সৌদি? লাভ হচ্ছে এখন সৌদি যদি কোনো কথা ডোনাল্ড ট্রাম্পকে বলে, ডোনাল্ড ট্রাম্প সেটা শুনে এটা মানুক বা না মানুক, তাকে 10-20 বার চিন্তা করতে হবে, কারণ এত বড় একটা ইনভেস্টমেন্ট সে পাচ্ছে কিন্তু তার দেশের জন্য। ব্যাংকিং ব্যবস্থাতে খালি এটাই মাথায় রাখবা যে আমাদের দেশের বর্তমান গভর্নরকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হাবিব মনসুর 13তম গভর্নর। দেখো অর্থনীতিতে দেখো আমার আরেকটা জিনিস লাগবে, মুদ্রা ব্যবস্থা, বাংলাদেশের নতুন নোট। এখন নোট রিলেটেড প্রশ্ন গত বছর হয়েছে, এই বছরই আবার নোট রিলেটেড প্রশ্ন করবে। সেই জন্য আমার চিন্তা যেটা, সেটা হচ্ছে করতে পারে যদি না অন্য জায়গা থেকে, বা ধরো জুলাই, মানে ইম্পর্টেন্ট অনেক টপিক আছে, সেখান থেকে প্রশ্ন যদি মিস হয়ে যায় বা প্রশ্ন একটু কঠিন করতে চায়, এখান থেকে করতে পারে। তো না হলে আদারওয়াইজ আসার কথা না। তারপর আমরা কিছু জিনিস জানবো যে বাজারে প্রথম আসছে 1 জুন 2025। দেখো আগের তারা মসজিদ কোথায় ছিল, এখন তারা মসজিদ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি, কোন কোন টাকায় নোটের পিছনে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি আছে? দেখো 5 টাকার নোটে, 10 টাকার নোটে এবং 200 টাকার নোটে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি কিন্তু আছে। তো এটা দেখতে হবে। আমাদের এখন সব আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলাই নোটে দেওয়া আছে, কারো না চেহারা দেওয়া নাই, যেটা খুব ভালো জিনিস, যে চেহারা দিলে আবার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, চেহারা দেওয়া নাই। এটাকে একবার পড়ার চেষ্টা করবে, রেড কালার গুলো একটু দেখার চেষ্টা করবে, কারণ আমার যেটা মনে হয় আসলে কি আসবে, 60 গম্বুজ মসজিদেরটা, সুন্দরবনেরটা, আহসান মসজিদ, যেগুলো আমরা মানে আমাদের হচ্ছে বিভিন্ন রামসার এলাকা, সুন্দরবন বা বিশ্ব ঐতিহ্যে স্থান নিয়েছে যেসব জায়গাগুলো, সেগুলো থেকে আসার প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো আমরা একটু দেখে নিব। ওকে, বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যে ডাকসু নির্বাচন হয়েছে কয়েকদিন আগে, 38তম। এটা হচ্ছে তোমার ডাকসু নির্বাচন ছিল। নির্বাচনে জয়ী হয় কে, এটা একটু দেখতে হবে, যে আবু সাদিক। আর এখানে দেখো ডাকসুর 2 জন মাত্র নারী ভিপি, প্রথম হচ্ছে জাহানারা আক্তার, মাহফুজা খানম। এই নাম দুটো মনে রাখতে হবে, কারণ একজন কিন্তু মারা গেছেন। তো আমরা এই নাম দুটো একটু খেয়াল রাখবো, যে উনি কি ছিলেন, ইতিহাসের নারী ভিপি 2 জনের মধ্যে একজন ছিলেন যে মারা গেছেন। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা একটু পরে দেখবো সেটা। তারপর দেখো এছাড়া আরো কিছু আছে, যে জাতীয় সংসদের আমাদের তো এখন নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন হবে। সেটা কত নাম্বার নির্বাচন? ত্রয়োদশ, 13তম নির্বাচন। 13তম নির্বাচন যেটা হচ্ছে, এটাতে আমাদের আগেও ছিল সংসদে আসন 300টা, এখনো 300টা, কিন্তু একটুখানি নাম্বারে ভ্যারিয়েশন আছে। গাজীপুরে বাড়ানো হয়েছে একটা আসন, বাগেরহাটে একটা আসন কমানো হয়েছে। আবার দেখো এনআইডি কার্ড আমরা আগে 18তে পেতাম, এখন 16 বছর পূর্ণ হলেই তুমি এনআইডি কার্ড পাবা, কিন্তু 18 বছর হওয়ার আগ পর্যন্ত ভোট দিতে পারবা না। ভোট 18তেই, বাট 16তেই তুমি এনআইডি কার্ড পেয়ে যাচ্ছ। কিন্তু পুরস্কার ও সম্মাননা দেখো, এটা একটু লিস্ট ইম্পর্টেন্ট, আমরা একবার রিডিং দিব। এটাকে জাস্ট আমি আর দিয়ে লিখে রাখলাম, অনেক কিছু মুখস্থ করতে হবে, তো এত মনে রাখবো কোত্থেকে। আমরা আরেকটু শর্ট করে আমরা পড়াচ্ছি, বাট 20-25টা স্লাইড, অনেকের জন্য এটা পড়া কোনো ব্যাপারই না, আবার অনেকের জন্য এটাও অনেক কঠিন। তো এটাতেও একটু শর্ট করে দিচ্ছি, বা ইম্পর্টেন্স অনুযায়ী পড়ালে ভালো। এই জন্য জাস্ট আমি বলবো, এখান থেকে আমি অনেক প্রিসাইসলি দিয়েছি, সব নাম দেই নাই। আগা খান, মেরিনা তাবাসসুম, অদম্য নারী পুরস্কার, বাংলাদেশ নারী ক্রিকেট দল, এটা ইম্পর্টেন্ট। জাতীয় পরিবেশ পদক 3টা প্রতিষ্ঠান এবং 3 জন মানুষ পেয়েছে, জাস্ট 3 জন মানুষের নাম মনে রাখলে হবে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে
আমি জাস্ট যেগুলো এনেছি সেই 4টা নাম মনে রাখলেই হবে, একবার রিডিং দিবা জাস্ট, আর কিছুই না। আর হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা পদ, এটা একটু দেখতে হবে, ভাষা বিজ্ঞানী আবুল মনসুর পেয়েছেন। আর ইংরেজি যেটা সেটা না মনে রাখলেও চলবে, ঠিক আছে? শর্ট করলাম, একটা রিডিং দিবা, একটা দুটো জিনিস মনে রাখবা। আচ্ছা, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা, বললাম তো এটা এত ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতেছে ইনশাল্লাহ, প্রশ্ন এখান থেকে তুমি পাচ্ছ, কারণ আমার বিশ্বাস ডাক্তাররা প্রশ্ন করলে, আমি যদি প্রশ্ন করি, আমি একজন ডক্টর, আমি প্রশ্ন করলে আমি অবশ্যই চিকিৎসা ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। তুমি চিকিৎসা ক্ষেত্রে আসতেছো, তুমি ব্যাকটেরিয়া, ভাইরাস, কোনটা কি, ফাঙ্গাস, এটা তুমি জানো? তুমি কোন টিকা নতুন আসছে সেটা সম্পর্কে তোমার আইডিয়া আছে? তুমি হচ্ছে কিভাবে কি মানে কোন কোন বাংলাদেশ থেকে কোন কোন রোগ দূরীকরণ করা হয়েছে সেটা তুমি জানো? এই জিনিসগুলোই তো আমার দরকার বেশি, তাই না? তুমি তো এটা নিয়ে পরবর্তীতে ডিল করবা, তো অ্যাজ এ ডক্টর তো এজন্য অবশ্যই জানতে হবে ইপিআই। ইপিআই কিন্তু এখন পড়তেছো তা না, আমি আমার আলফা ব্যাচ কিন্তু পড়ানোর সময় বলছি ইপিআই হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তখনও টাইফয়েড আসে নাই, বাট এখন টাইফয়েডও চলে আসছে। ইপিআই খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, কারণ এই ইপিআই দিয়ে তুমি যদি একটা পেডিয়াট্রিশিয়ান হও, মানে তুমি যদি বাচ্চাদের ডাক্তার হও, তোমাকে ইপিআই নিয়ে জানতে হবে। যে কোনো রোগী আসলে ইপিআই টিকাগুলো দেওয়া হয়েছে কিনা তার, এটা তোমার হিস্ট্রিতেই আমরা নেই। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইপিআই খুবই ইম্পর্টেন্ট। ইপিআই এর ফুল ফর্ম জানবা, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এটা জিয়াউর রহমান শুরু করেছিলেন, বাংলাদেশে 1979-তে শুরু হয়েছিল। প্রথমে 6টা টিকা দেওয়া হতো, এরপরে 10টা টিকা দেওয়া হতো। এইবার 12 অক্টোবর 2025 সর্বশেষ টাইফয়েড টিকা শুরু হয়েছে, টোটাল এখন 11টা। দেখো আরেকটা টিকা আছে যেটা হচ্ছে এইচপিভি, এটাও ইপিআই বা এটা অ্যাকচুয়ালি অন্যান্য অনেক কর্মসূচির আন্ডারেই আছে, শুধু ইপিআই না বা ইপিআই এর আন্ডারে বলা যায় না, এটা অন্যান্য কর্মসূচির আন্ডারে আছে। এইচপিভি হচ্ছে তোমার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এর এগেনস্টে কি আমাদের সার্ভাইকাল ক্যান্সার হয়, জরায়ুর ক্যান্সার, সেই ক্যান্সারটা, জরায়ুর ক্যান্সার কি জরায়ু ছেলেদের আছে? নাই, সো ওইটা অ্যাকচুয়ালি ইপিআই এর অন্তর্ভুক্ত করা হয় নাই। ধরে রাখা যায় যে ওই টিকাটা শুধু তো মেয়েদেরকে দিতে হবে, এবং এটা একটা অন্য কর্মসূচির আন্ডারে, কারণ এটাকে আমরা বাদ দিয়ে আগে তো যে 10টা পড়েছিলাম বা আমার আলফার বইয়ে আছে একদম কোন স্থানে দেয়া হয়, কোনটার কোন রোগের জন্য, টিকার নাম এবং রোগের নাম, যে ছকটা আপু পড়িয়েছি ওই ছকটা অবশ্যই পড়বা। সাথে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ইপিআই এর টিকা দেওয়া হয় টোটাল এখন 11টা। লাস্ট যেটা, এটা কিন্তু আমি পরীক্ষাতে তোমাদেরকে দিয়েছিলাম, যে 12 অক্টোবর 2025-এ টাইফয়েড টিকা দেওয়া হয়। কি? কনজুগেটেড টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন, টিসিভি, ঠিক আছে? নিউমোকক্কাল যে ভ্যাকসিনটা সেটাও কনজুগেটেড, সাথে টাইফয়েডটাও কিন্তু কনজুগেটেড ভ্যাকসিন, এটা মাথায় রাখতে হবে। কখন দেওয়া হয়? 9 মাস থেকে 15 বছরের বয়সী শিশুদের জন্য। কিসের আগেনস্টে দেওয়া হয়? সালমোনেলা টাইফি একটা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, ঠিক আছে? সালমোনেলা টাইফি, প্যারাটাইফি, এই দুইটা টাইফয়েড রোগ করে। সালমোনেলা টাইফি, প্যারাটাইফি, এই ব্যাকটেরিয়া থেকে আমার বাঁচার জন্য বাচ্চাদেরকে দেওয়া হয় এই টিকাটা। এবং টিকাটা প্রথম বিশ্বে উদ্ভাবন করেছেন কে, সে নাম 3টাও একটু মাথায় রাখবা, এটা এত ইম্পর্টেন্ট না, বাট প্রথমের কথাগুলো খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যে তারিখটা। এবং ভ্যাকসিনটা কি টাইপের ভ্যাকসিন? কনজুগেটেড ভ্যাকসিন, টক্সয়েড ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন, অনেক প্রশ্ন, অনেক অপশন থাকবে, তো তোমাকে তখন এটা অবশ্যই অ্যান্সার করতে হবে কনজুগেটেড ভ্যাকসিন। কোন কিসের বিরুদ্ধে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, ভাইরাসের বিরুদ্ধে, এইভাবে প্রশ্ন হতে পারে। এখান থেকে 4-5টা বিভিন্ন স্টাইলের প্রশ্ন করা কিন্তু সম্ভব। আচ্ছা, এরপর দেখো বঙ্গভ্যাক্স, যেটা আমাদের দেশের দুটো বিজ্ঞানী কাকন নাগ, নাজনীন সুলতানা করেছিল কোভিড-19 এর এগেইনস্টে এমআরএনএ ভ্যাকসিন। এই এমআরএনএ ভ্যাকসিন বা এমআরএনএ টিকা বঙ্গভ্যাক্স যেটা, সেটাও এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে 14 সেপ্টেম্বর 2025। তো এটাও মনে রাখতে হবে। ভ্যাকসিন নিয়ে আরেকটা জিনিস দেখো, মুন্সিগঞ্জে ভ্যাকসিনের একটা প্ল্যান করা হচ্ছে, তার মানে আমাদের দেশে যে ভ্যাকসিনগুলা, সেগুলা ছাড়াও আরো 22টা পর্যায়ের ভ্যাকসিন তারা তৈরি করবে ওই প্ল্যান্টে। প্ল্যান্ট একটা জায়গা বোঝাচ্ছি, মুন্সিগঞ্জের সিরাজদিখানে এই প্ল্যান্টটা, এবং কি কি ভ্যাকসিন আছে আমি এখানে ইত্যাদি দিয়ে লিখে দিচ্ছি, খালি একটা রিডিং দিবা। এইচপিভি, এনকেফালাইটিস, টাইফয়েড কনজুগেট যেটা নতুন, সেটাও তৈরি হবে সেখানে। WHO থেকে আমাদের দেশ 3টা রোগের নির্মূলের জন্য স্বীকৃতি দিয়েছে। একটা হচ্ছে পোলিও 2014-তে, একটা ফাইলেরিয়া, আর কালাজ্বর 2023-এ। এখান থেকে প্রশ্ন একবার মেডিকেলে হয়ে গেছে 2023-এ, যে এখান থেকে 23 সালের
মেডিকেলেরই প্রশ্ন হয়েছে। তো তাই বলে কি আমরা ইম্পর্টেন্স দিব না? না, এই 3টা রোগ যে আমাদের এখান থেকে নির্মূল হয়ে গেছে সেটা তো তোমার বুঝতে হবে, এটার একটা ইম্পর্টেন্স আছে, ঠিক আছে? কালাজ্বর নিয়ে কিন্তু আপুদেরকে এখনো পড়া লাগে, আপুদের এখনো ট্রিটমেন্ট করতে হয়। তোমরা মেডিকেলে আসবে, ডাক্তারি পড়বা, এখনো কালাজ্বরের ট্রিটমেন্ট জানবা, ফাইলেরিয়া ট্রিটমেন্ট, ডাইথাইল কার্বামেজিন এখনো জানতে হবে, মানে মেডিকেলে গেলে। এগুলো নির্মূল হয়ে যাওয়ার পর এগুলো এত ক্ষতিকর কিছু ছিল যে এগুলোর ট্রিটমেন্টও জানতে হবে। এই পোলিও কিভাবে তোমার বডিতে কোন নার্ভকে এফেক্ট করছে, কি করছে, কিভাবে নামছে, এগুলো সব তোমার বড় হলেও পড়া লাগে। তো এই 3টা রোগ যে নির্মূল হয়ে গেছে এটা জানা তোমার জন্য খুব দরকার। আচ্ছা, তারপর চলে আসে কিছু মেডিকেল প্রতিষ্ঠান। এই জিনিসটা আমার বইয়ে ছিল না বিধায় আমি অ্যাড করেছি। গত বছর যেহেতু ঢাকা মেডিকেল 1946 সালে হয়, তো আমি খুব একটা অন্য মেডিকেল আনতে চাই না, জাস্ট ঢাকার গুলাই আমার একটু জানা দরকার। যে যে স্যার সলিমুল্লাহ প্রথমে ঢাকা মেডিকেল স্কুল নামে পরিচিত ছিল, বা আর আলবদর বাহিনী যে বুদ্ধিজীবীদের হত্যা করে এর মধ্যে একজন ডাক্তার ছিল, সে স্যার সলিমুল্লাহ মেডিকেলের FM আলিম চৌধুরী, এটাও মাথা রাখতে হবে। তারপর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কিন্তু খালেদা জিয়া মেডিকেল কলেজ নামে পরিচিত ছিল। আরেকটা জিনিস কি জানো, আমাদের যে মুগদা মেডিকেল, সেটাও কিন্তু মুগদা হাসপাতালটা কিন্তু খালেদা জিয়া করে দিয়ে গেছেন, খালেদা জিয়ার আমলে তখন কিন্তু এটা তৈরি হয়েছিল, সেটাও একটু জেনে রাখলাম। আর রেড কালার গুলো একটু জাস্ট রিডিং দিবা। এখানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটা বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়, বর্তমানে 4টা মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, ঠিক আছে? এটা আবার আমার বইয়েই আছে, তো বই থেকে এটা পড়ে নিও। দেখো বইয়ের মধ্যে জাতীয় ওষুধ নীতি আছে, বইয়ের মধ্যে কিছু চিকিৎসক বৃন্দ আছে, বইয়ের মধ্যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পার্টটা আছে, মেডিকেল কলেজের পার্টটা আছে। বইয়ের মধ্যে যেগুলো আছে ওগুলো তো আছে, আমি এখান থেকে জাস্ট এই পোর্শনটা ছিল না বিধায় এটা নিয়ে আসছি। আর আদার্স জাস্ট তোমরা একটা রিডিং দিবা, বইটা তো পড়েছই, একবার আইডিয়া আছে, সো এখান থেকে জাস্ট একটা রিডিং দিলেই চলবে। চিকিৎসক বৃন্দের মধ্যে দেখো আমি কিছু ডাক্তারের নাম আনছি, যেমন এই যে জোহরা বেগম কাজী, সে হচ্ছে প্রথম নারী MBBS ডাক্তার। বাবর আলী 6th নাম্বার, যে এভারেস্টের 6ষ্ঠ এভারেস্ট জয়ী, যে সে কিন্তু একজন ডাক্তার। সায়রা আক্তার, তার স্পেশাল হচ্ছে কি সাইবা আক্তার, সাইবা মেথড তার করা। দেখো আমাদের দেশে প্রথম কৃত্রিম হার্ট আমাদের দেশে কিন্তু এখনো ফুল লাইভ হার্ট ট্রান্সপ্লান্ট হয় নাই, কৃত্রিম হার্ট ট্রান্সপ্লান্ট করেছে কে? জাহাঙ্গীর কবির। কিডনি প্রতিস্থাপন হয়েছে, এটা লাইভ মানে তোমার কৃত্রিম না, লাইভ কিডনি, সেটা হচ্ছে তোমার ডাক্তার কামরুল ইসলাম। আর ডক্টর মোহাম্মদ আলী, সে লিভার প্রতিস্থাপন করেছে আমাদের দেশে, এই হার্ট কৃত্রিম ভাবে। আর এছাড়া কিডনি লিভারই প্রতিস্থাপন হয়েছে। চলে আসি শিক্ষা ব্যবস্থাতে। শিক্ষা ব্যবস্থা থেকে জাস্ট এটা মনে রাখবো, হোয়াট ইজ হিট। একটা ইউজিসি হিট প্রকল্প আছে, হায়ার এডুকেশন অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন। এই হিটের একটা প্রকল্প, 5 বছরের প্রকল্প, ইউজিসি নিয়েছে। এখন এখানে অনেক কিছু সুবিধা দেওয়া হবে, চিন্তা করতেছে যে ওয়াইফাই টিচিং প্রসেসটাকে একটু চেঞ্জ করা হবে, এরকম অনেক কিছু প্রকল্প নেওয়া হয়েছে, অনেক স্কুল কলেজ এটার মধ্যে যুক্ত হয়েছে। জাস্ট একটু জানলা, বাস আর কিচ্ছু লাগবে না। অনেক সময় কি আসে, অনেক সময় অ্যাব্রিভিয়েশনস চলে আসে, যে হিট এটা ফুল ফর্ম কি, বা কে করছে, ইউজিসি করছে, শেষ। এরপরে চলে আসে আমরা বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে প্রশ্ন হয়, যেমন গতবার কি জাকারিয়া পিন্টু, সে কি ছিল এটা আসছে, কিন্তু কেন আসছে? কারণ সে মারা গেছিল দেখে আসছে, তার রিসেন্ট মৃত্যু হয়েছে দেখে সে আসে। ঠিক তেমনই হয়তো বলে দিবে এই গানটা তো খুব খাঁচার ভিতর অচিন পাখি, গানটা খুব সবাই জানে, এই পদ্মা এই মেঘনা, তারপর তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম। এই গানগুলা খুব ফেমাস। এই গানগুলা দিয়ে বলবে এটা কার গাওয়া, বা কার সুর, এখানে কার গীতিকারকে, এরকম কোনো কিছু একটা বলে দিল। তুমি যদি নাই জানো ফরিদা পারভিন, কেন জানবা? কারণ সে মারা গেছে রিসেন্টলি। পরীক্ষা এটা আসবে না সে কবে মারা গেছে, কোন সালে মারা গেছে। আমার প্রত্যেকটাতে মৃত্যু দেওয়া আছে জাস্ট জানার জন্য যে সে রিসেন্টলি মারা গেছে, এটা যেন তুমি জানো। মৃত্যু একটারও মুখস্থ করা লাগবে না। বলে দিবে যে জাগ্রত বাংলা কোথায় অবস্থিত, অথবা জাগ্রত বাংলা এর ভাস্করকে, হামিদুজ্জামান খান। তোমাকে মনে রাখতে হবে হামিদুজ্জামান খান। কেন? এই প্রশ্নটা এভাবে আসবে, তাহলে বুঝতে পারছো যে সালটা আসবে না, কিন্তু আসবে সে কি করেছে সেটা আসবে। যেমন এই ফরিদা পারভিন, হামিদুজ্জামান খান, এই দুটো খুব ইম্পর্টেন্ট। এই যে একটু আগে বললাম যে ডাকসুর দ্বিতীয় নারী ভিপি কে? মাহফুজা খানম। প্রথম নারী ভিপি আর দ্বিতীয় নারী ভিপি, দুইটা নারী ভিপির নাম মনে রাখা হয়েছে।
এ মাহফুজা খানম, যেহেতু ডাকসু নির্বাচন কিছুদিন আগে হয়েছে, এই প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। এই যে বদরুদ্দিন উমর, তিনি হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক তার গ্রন্থ আছে, তার এটা আত্মজীবনী আছে, গ্রন্থ আছে, এটা তার জানতে হবে আমাদের, ঠিক আছে। তারপর দেখো প্রথম নির্বাসিত কবি, তাকে নির্বাসন দেওয়া হয়েছিল কারণ তিনি ধর্ম রিলেটেড কিছু একটা ধর্মীয় অনুভূতিকে আঘাত করে এরকম লেখা কবিতা লিখেছেন, তার কারণে তাকে কিন্তু নির্বাসন দেওয়া হয়েছিল। হয়তো এই প্রশ্নটা এত বেশি ইম্পর্টেন্ট না, তারপর একটু জেনে রাখলাম। তাহলে আপু যেটা বললাম স্পেশালি যে রেড করাগুলা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইখান থেকে মানে ইজিলি প্রশ্ন আসতে পারবে। বাংলাদেশের খেলাধুলা থেকে এবারের জন্য কিছু তথ্য আছে খুব ইম্পর্টেন্ট, সেটা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে, অবশ্যই 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 মানে অবশ্যই, ঠিক আছে। সো বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট, এই টেস্টটা হয়েছে বাংলাদেশের 100তম টেস্ট। 100তম টেস্টে 100 রান করেছেন, অর্থাৎ 100তম টেস্টে সেঞ্চুরি করেছেন কে? মুশফিকুর রহিম। খুব ইম্পর্টেন্ট, মানে খেলাধুলা থেকে আগে তো প্রতি বছর প্রশ্ন আসতো, এবার যদি আসে এই প্রশ্নটাই আসবে যে 100তম টেস্টে সেঞ্চুরি করেন কে? মুশফিকুর রহিম। এবং এটা 20 নভেম্বর 2025-এ এই সেঞ্চুরিটা সম্পন্ন হয়। তারপর দেখো টেস্টে আলটিমেটলি বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ জয়লাভ করে, 2টা টেস্ট ছিল, 2টাতেই জয়লাভ করে। সাথে হচ্ছে 26 জুন যেটা বাংলাদেশের ক্রিকেটের টেস্ট মর্যাদার 25 বছর রজত জয়ন্তী পালন করা হয়। এগুলো একটু দেখে নিলা, গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্স একটা রিডিং দিবা, লাগবে হচ্ছে এই নামটাই শুধু। 100তম টেস্টে সেঞ্চুরি করেন। ফুটবল থেকে যে জিনিসটা, এখন কিন্তু আমাদের দেশে ফুটবল অনেক 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 ফেমাস, হ্যাঁ, কেন? কারণ ফুটবলে বাংলাদেশের অগ্রগতি বেশি ক্রিকেট থেকে। এবং আমাকে সাদাব তো প্রায় সময় বলে যে হামজা চৌধুরী, হামজা এই খেলছে, হামজা অনেক ভালো খেলে। ওর হামজা নামটা কিন্তু ওর মাধ্যমে আমি জানতে পারলাম যে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভূত একজন খেলোয়াড়, ঠিক আছে। আবার এরকম কানাডায় জন্মগ্রহণকারী বাংলাদেশি খেলোয়াড় আছেন সমিত সোম, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী বাংলাদেশি খেলোয়াড় আছেন জাওয়ান আহমেদ। এই 3টা নাম একটু মাথায় রাখবা বাংলাদেশি ফুটবল দলের। এখন এই যে রিসেন্টলি যে এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশ ভারতকে 22 বছর পর হারায় 1-0 গোলে, এবং গোলটা করেন কে? শেখ মোরসালিন, আর অধিনায়কত্ব করেন সোহেল রানা। এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই কয়েকটা জিনিস ফুটবল রিলেটেড মনে রাখতেই হবে, একদম রাখতেই হবে, মানে রাখতেই হবে। সো ক্রিকেট আর ফুটবলের এই 2-3টা কথা মনে রাখলে তোমার যদি একটা প্রশ্ন কমন পড়ে যায় কতই না ভালো, তাই না? তারপর আমরা চলে যাই সাম্প্রতিক দুর্যোগ ও দুর্ঘটনা। সাম্প্রতিক দুর্যোগ ও দুর্ঘটনা হচ্ছে, দেখো আমরা রিসেন্টলি সবাই অনেক ভয়ে ভয়ে আছি, কারণ একটা রিসেন্ট বড় মাপের ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, যেটার উৎপত্তি স্থল ছিল 21 নভেম্বর 2025, মাত্রা ছিল 5.7। নরসিংদীতে এটার উৎপত্তি স্থল ছিল, ঠিক আছে। তো এই জন্য একটু জেনে রাখা দরকার, রিক্টার স্কেলে আমরা মাপি, মাপার যন্ত্রটার নাম হচ্ছে সিসমোগ্রাফ। আমাদের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র হচ্ছে 4টা জায়গায় আছে, ঢাকা, চিটাগাং, রংপুর, সিলেট, এটা জেনে রাখবা। তারপর দেখো মাইলস্টোন, এই যে কতগুলো বাচ্চা মারা গেল। মাইলস্টোনের 21 জুলাই 2025-এ বিমান দুর্ঘটনা, সেটা চালাচ্ছিল কে? ফ্লাই করছিল তৌকির ইসলাম। এখান থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেহজাবিন চৌধুরী, তিনি নিজের জীবন বাঁচিয়ে রেখে 20টা শিক্ষার্থীকে রক্ষা করেন, এবং উনি এত বেশি পুড়ে গেছিলেন যে ওনার কিন্তু উনি মানে ফুসফুস থেকে শুরু শরীর তো আচ্ছা শরীরের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারনাল অর্গান যদি পুড়ে যায় তাহলে ক্ষতিতে, ইন্টারনাল অর্গান তার পুড়ে কিন্তু সে মারা গেছে। তো এই কারণে মেহজাবিন অ্যাওয়ার্ডও করা হচ্ছে এখন। তারপর দেখো বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তি, আমাদের দেশে 5G, সেদিন দেখলাম ফোনে 5Gটা শো করছে, তো আমার ফোনে এখনো 4G বেশি শো করে, 5G মাঝে মাঝে হুট করে শো করে। 1 সেপ্টেম্বর 2025 বাণিজ্যিকভাবে 5G চালু করেছে, প্রথম করেছে রবিআর গ্রামীণ ফোনের মাধ্যমে। বাংলাদেশ এটা হচ্ছে 5G চালুকারী নবম দেশ। আসলে 5G এখনো বলতে গেলে হয়ই নাই, হয়তো আরো 1 বছর পর আমরা এটার অ্যাকচুয়াল ইউজ দেখতে পারবো, বুঝছো? আচ্ছা, তারপর দেখি সাইবার নিরাপত্তা কাউন্সিল বা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ মাধ্যমে সংবাদ উপস্থাপনা, এগুলো একবার রিডিং দিব, নট দ্যাট ইম্পর্টেন্ট। আমরা চলে আসি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে সফর করেন জাতিসংঘের আন্তোনিও গুতেরেস, পর্তুগালের আন্তোনিও গুতেরেস জাতিসংঘের বর্তমান 9ম মহাসচিব বাংলাদেশে আসেন, এটাও যেমন ইম্পর্টেন্ট। আবার আমাদের
প্রধান উপদেষ্টাও বিদেশে সফর করেন, কোন কোন দেশে সফর করে উনি কি কি চুক্তি আনেন একটা রিডিং দিবা। খুব ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা নাম। ইংলিশ চ্যানেল বিজয়ী 5 জন বাংলাদেশি, এর মধ্যে রিসেন্ট একদম করেছে মাহফিজুর রহমান, নাজমুল হক। আর 7 জন বাংলাদেশি এভারেস্ট জয়ী। কেন? আগে তো 6 ছিল, 7ম এভারেস্ট জয়ী হচ্ছে ইকরাম হাসান শাকিল, উনি এভারেস্টে পৌঁছান 18 মে 2025। তাহলে এই নাম দুইটা খুব খুব ইম্পর্টেন্ট, ইংলিশ চ্যানেল এবং এভারেস্ট বিজয়ী। তারপর তোমার বাবর আলী থেকে প্রশ্ন মেডিকেলে হয় নাই, কিন্তু বাবর আলী থেকে প্রশ্ন কিন্তু আর্ম ফোর্সে আসছে। সো এই প্রশ্নটা আবার খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, মানে মেডিকেলের সরকারি মেডিকেলের বা আমাদের এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। অতিরিক্ত কিছু তথ্য আপু আনছি, বাট এটা একবার রিডিং দিবা, ইটস নট অনেক বেশি ইম্পর্টেন্ট বা এরকম কিছু না। যেমন জিআই পণ্য প্রতিবার এই কিছু না কিছু চেঞ্জ হয়। জিআই পণ্য আমি আমার বইতে এই জন্য জিআই পণ্যর জাস্ট নাম টাম রাখছি, মানে পণ্যগুলো রাখি না, কারণ আলটিমেটলি বাড়তেছে। এখন যেমন 63তম লাস্ট দেখলাম তোমার গুগলে বা তোমার উইকিপিডিয়াতে লাস্ট এটা দেখা যায়। তো যে শাড়ি আছে তালিকা, ওখান থেকে আমি লাস্ট দেখলাম কালীগঞ্জের তোয়ালে, সেটা হচ্ছে 63তম। বাট এখান থেকে প্রশ্ন আসে না সাধারণত। এই যে 12 এপ্রিল আমাদের দেশে মার্চ হয়, মার্চ ফর গাজা, এটা কর্মসূচিটা কবে হয় তাহলে এটা একটু জেনে রাখতে হবে। দেশে গুগল প্লে সেবা উদ্বোধন হয়েছে কবে? 24 জুন 2025। একটা রিডিং দিবা বা একটু পড়ে রাখার চেষ্টা করবা। এই যে সবচেয়ে বেশি আমদানি করে কার সাথে, রপ্তানি হয় কোথায়, এগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। আর সবচেয়ে বেশি শ্রমিক তো আমরা পাঠাই কোথায়? সৌদি আরবে পাঠাই। সৌদি আরবে আমরা ব্যাপক পরিমাণ, মানে সৌদি আরব বাংলাদেশি বলতে ওরা বুঝেই হচ্ছে শ্রমিক আসছে। তো এই গেল আমাদের হচ্ছে টোটাল বাংলাদেশ পার্টটা একটু বড়, তারপরও আপু কিন্তু অনেক জিস্ট করে পড়াইছি। এর থেকে ছোট করে পড়ানো বা এর থেকে জিস্টে পড়ানো সম্ভবই না আপু। 40 মিনিটস তোমাদেরকে লিটারালি অনেক শর্ট করে পড়াইছি, এর থেকে শর্ট করে পড়ানো সম্ভব না। আমরা চলে যাব এখন আন্তর্জাতিক বিষয়গুলি পার্ট। এটা আরো ছোট টপিক, এখানে টপিকও কম। আন্তর্জাতিক থেকে আমাদের মেইনলি পড়াই লাগে যুদ্ধবিরোধটাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। যুদ্ধবিরোধ 1 নাম্বার কথা। সংস্থা সম্মেলন থেকে 2-3টা কথা মনে রাখতে হবে, এটা 2 নাম্বার। চিকিৎসা ব্যবস্থা তো অবশ্যই মনে রাখবা, আর মনে রাখতে হবে বিজ্ঞান ও প্রযুক্তি। এই 4টা বেশি ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। এখান প্রশ্ন যদি হয় এখান থেকে 1টা বা 2টা প্রশ্ন চলে আসতে পারে, একটা আসার সম্ভাবনা 99.99999%, 2টাও আসতে পারে। তো এটা অবশ্যই দেখবা। তো প্রথমেই দেখো ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, দেখো আমার বইয়ের মধ্যেও আছে এই জিনিসগুলো, আল আকসা ফ্লাড, যুদ্ধবিরতি, আয়রন সোর্ডস, আয়রন ড্যাম। তো এগুলা আমরা একবার পড়বো। এখানে রিসেন্ট যেটা মনে রাখতে হবে, রিসেন্ট অনুযায়ী যে তোমার মানে এইটা আমি বলবো কি একবার রিডিং দিবা, ঠিক আছে। যেটা লাগবে সেটা হচ্ছে যে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধবিরতি রিসেন্ট যুদ্ধবিরতি হয়েছে, ঠিক আছে না। রিসেন্ট যে যুদ্ধবিরতিটা হয় সেটা কবে হয়েছে? এই যে দেখো 15 জানুয়ারি 2025-এ একবার হয়েছিল হামাস আর ইসরায়েলের যুদ্ধবিরতি, কিন্তু এরপরেও আবার হচ্ছে যুদ্ধ শুরু হয়েছিল, তারপর আবার তোমার যুদ্ধবিরতি হয়, এবং এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবারে যুদ্ধবিরতিটা হয় হচ্ছে সম্ভবত 9 অক্টোবর 2025। এটা আমাদের মাথার মধ্যে ঢুকায় ফেলতে হবে, ওকে। তারপর চলে যাই, এই যে এখানের পড়াগুলো একটুখানি দেখবা। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গ্লোবাল সামিট ফ্লোটিলা, যেটা এটা একটা আন্তর্জাতিক নৌবহর। এখান থেকে মনে রাখতে হবে যে গ্রেটা থুনবার্গ সুইডেনের একজন পরিবেশ আন্দোলন কর্মী, সেই কিন্তু বিভিন্ন যে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য বিভিন্ন অভিযান চালাইছে। ফার্স্ট অভিযান যেটা ম্যাডলিন, সে জাহাজ অভিযান যেটা ম্যাডলিন, সেটা চালানো হয়েছে, সে গ্রেটা থুনবার্গ চালাইছেন। এরপরে গ্লোবাল সামিট ফ্লোটিলাতে অনেকে ছিল, আমাদের বাংলাদেশ থেকেও হচ্ছে বাঙালি ছিল একজন, আমরা একটু পরে তার নামটাও দেখব, ঠিক আছে। তাহলে এগুলো একটু খেয়াল করতে হবে, এগুলো একটু পড়তে হবে যে গ্লোবাল সামিট ফ্লোটিলাটা কি, প্রথম যাত্রা করেন কবে, 31 আগস্ট 2025, নেতৃত্ব দেন গ্রেটা থুনবার্গ,
তারপর হচ্ছে কয়জন অভিযানটাতে অংশগ্রহণ করেন, কয়জন অংশ নেন, এই জিনিসগুলা অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে। ফিলিস্তিনকে সর্বশেষ স্বীকৃতি দেয় এই যে 21 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বর, এই 3টা তারিখ মনে রাখতে হবে। রিসেন্ট, আমার কথা হচ্ছে রিসেন্ট তথ্য আমার মনে রাখা দরকার বেশি কিন্তু, তাই না? তারপর আর হচ্ছে এইগুলো একটু দেখে নিলাম। দেখে নেওয়ার পরে আমরা চলে যাই 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ। দেখো, ইরান ইসরায়েল যুদ্ধটা বিরতিতে আছে এখন, কিন্তু ইরান ইসরায়েলের 12 দিনের একটা যুদ্ধ 2025 রিসেন্টলি হয়েছে। এখান থেকে বলতে পারে তোমাকে যে এই যে ফার্স্টে হচ্ছে তোমার ইসরায়েলের উপর অ্যাটাক আসে। ইসরায়েলের উপর অ্যাটাক আসার পর ইরান ইসরায়েলের উপরে যে পরিচালনা চালায় সেটা নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস। তো অপারেশন ট্রু প্রমিসটা কার? ইরানের কিন্তু একটা অভিযান। তো এরকম একটুখানি দেখলাম, একটু রিডিং দিলা বাকি অংশ। মেইন কথা হচ্ছে তুমি জানো কিনা যে কার কার যুদ্ধ ছিল, কোন কোন অপারেশন হয়েছে। তো এখান থেকে অপারেশনের নামগুলা লাগবে, আর এখানেও অপারেশনের নামগুলা কিন্তু লাগবে। এছাড়াও আরো কিছু বিরোধ আছে, যেমন দেখো থাইল্যান্ড কম্বোডিয়ার একটা বিরোধ, সেটা না নতুন না, অনেক আগে থেকে এই বিরোধটা চলমান, কিন্তু তারপরেও রিসেন্টলি তাদের এই বিরোধটা নিয়ে আবার বিরোধ বাঁধে। এখানে 24 জুলাই 2025 সংঘাত হয়। আবার মালয়েশিয়া এটা যুদ্ধবিরতি হচ্ছে মধ্যস্থতা করে। তাছাড়া ভারত পাকিস্তান এই যে অপারেশন সিন্দুর হইলো, তারপরে আবার ভারত করছে অপারেশন সিন্দুর, পাকিস্তান করেছে অপারেশন বুনিয়ামান মার্সাস। সো এই দুটো অপারেশনের নাম একটু খেয়াল করলে, আর্মেনিয়া আজারবাইজানের একটা মানে বিরোধে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। কি নিয়ে তাদের মধ্যে বিরোধ বাড়ছিল? আর্মেনিয়া আজারবাইজান দুইটা নিয়ে টানাটানি হইতেছিল, নাগার্নো কারাবাক অঞ্চলটা কার এটা নিয়ে। এই বিরোধটার নিষ্পত্তিতে শান্তি চুক্তি করে তারা 8 আগস্ট 2025। কিন্তু আমি বারবার তোমাদেরকে, আলফাতে যারা আছে, আমি তো পরীক্ষায় তোমাদেরকে এটা রাখতাম, তাই না? আর নাগার্নো কারাবাক চুক্তিটা, নাগার্নো কারাবাক নিয়ে বিরোধ কার, আর্মেনিয়া আজারবাইজান। এবং আমার আলফা বইটি যাদের কাছে আছে, বিরোধের পার্টটা যে কোন কোন অঞ্চল নিয়ে কি কি বিরোধ, এটা নিয়ে আমার একটা টপিক আছে। এই টপিকটার যে ছক আছে এটা 100% পড়তে হবে। এটা ছবি দিয়েও আমি পড়াইছি, সেটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ মানে আন্তর্জাতিক মানে বিরোধ জানতে হবে তোমাকে, ঠিক আছে? তুমি একটা জায়গায় ঘুরতে যাবা, তোমাকে বিরোধ জানতে হবে। তুমি একটা জায়গায় চিকিৎসা ক্ষেত্রে স্টাডি করতে যাবা, হায়ার স্টাডিজ এর জন্য যাবা, তোমাকে বিরোধটা জানতে হবে, তাই না? তারপর দেখো সংস্থা ও সম্মেলন। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম সম্মেলন 2025, সেটা হয় হচ্ছে ম্যানহাটনে সদর দপ্তরে। রোহিঙ্গা বিষয়ক সম্মেলনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা বাংলাদেশ করেছে, উদ্যোক্তা দেশ বাংলাদেশ প্রথম সম্মেলন করে। সেখানে আবার হচ্ছে তোমার ডক্টর ইউনূস 7 দফা প্রস্তাবও দেয়। এছাড়া দ্বিতীয় সম্মেলন করে জাতিসংঘ, তৃতীয় সম্মেলন করে কাতার। তিনোটা সম্মেলনেই কিন্তু আমাদের দেশের উপস্থিতি কিন্তু ছিল। তারপর দেখো জাতিসংঘে বিশ্ব জনসংখ্যার রিপোর্ট, একটা রিডিং দিলা, জাস্ট লাগবে বাংলাদেশের অবস্থান কত জনসংখ্যায়। বাংলাদেশ এখন 8ম, ঠিক আছে? বাংলাদেশ এখন অনেক কিছুতেই অনেক আগায় গেছে, যেমন পলিউটেড সিটির মধ্যে ঢাকা 2য় হয়ে গেছে, সবকিছুতেই হচ্ছে আগাচ্ছে, বুঝছো ব্যাপার এটা। জনসংখ্যায় বড় মুসলিম দেশ বাংলাদেশ 3য়, বাংলাদেশ আগে 4-এর মধ্যেও ছিল না। বাংলাদেশ আগে তোমাদেরকে যে আমার আগেরটা দেখো, 4-এর মধ্যেও ছিল না। বাংলাদেশে এত জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশ এখন 3য় হয়ে গেছে। তারপর দেখো এটা মতে দুইটা কথা আমি একটু বলি। একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের শীর্ষে কাতার, কিন্তু আমি তোমাদেরকে আগেই পড়িয়েছি যে কার্বন নির্গমনে অথবা তোমার যদি বলি গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষে কিন্তু চীন আর কাতার দুইটা কি নিঃসরণ বলতেছে, কার্বন নাকি কার্বন ডাই অক্সাইড, এটা মাথায় রাখতে হবে। তারপর দেখো বিশ্বের বিভিন্ন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। আমার যেটা লাগবে সেটা হচ্ছে নিউ ইয়র্কের মুসলিম মেয়র জোহরান মামদানি, খুব ইম্পর্টেন্ট। মানে এখান থেকে পরীক্ষায় এই প্রশ্নটা করা যদি ওরা না করে তাহলে কষ্টই পাবো, কারণ এটা কিন্তু একটা সময় 9/11-এর ঘটনার সময় কে চিন্তা করেছিল যে আমাদের এই তোমার ইউএস এর মতো একটা জায়গায় নিউ ইয়র্কের মতো একটা মেয়রও মুসলিম হতে পারে। তখন যদি কাউকে কেউ বলতো 9/11-এর সময় যে আরে কয়েক বছর পর মুসলিম মেয়র আসতেছে, ওরা তখন তোমাকে মারবে, এমন অবস্থা। কতটা পরিবর্তন, কতটা সময়ের সাথে মুসলমানদের আপগ্রেডেশন,
এটা কিন্তু বোঝা যাচ্ছে এই ঘটনাতে। সো দেখো জোহরান মামদানি মুসলিম মেয়র, নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র, ভেরি ইম্পর্টেন্ট আমাদের পার্সপেক্টিভে। তারপর চলে যাই, দেখো যে যুক্তরাষ্ট্রে যে ডোনাল্ড ট্রাম্প, জেমস ডেভিড ভাইস প্রেসিডেন্ট, আমরা জাস্ট একটা দেখলাম, এই যে সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন এবার, জর্জিয়া মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী, তারপর ক্লদিয়া শিনবাউম হচ্ছে মেক্সিকোর নারী প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রথম নারী প্রেসিডেন্ট 200 বছরে। এই নামগুলো একটু অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো আপু যেগুলো দাগালাম ওগুলো বেশি ইম্পর্টেন্ট, বাকিও তুমি যদি চাও পড়তে পারো। চিকিৎসা ব্যবস্থা, এবার চলে আসি আমরা চিকিৎসা ব্যবস্থাতে। দেখো চিকিৎসার মধ্যে এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে HIV নিয়ে একটা নতুন ড্রাগ, FDA, মানে FDA হচ্ছে তোমার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এই FDA অ্যাপ্রুভড একটা ওষুধ HIV এর জন্য ওষুধ, কার্যকরী ওষুধ করা হয়েছে। এর নাম কি দেখো, লেনাকাপাভির। সো দেখো আমরা আগে 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 কি করতাম, আমি এটা একটু ছোট করে তোমাদেরকে পড়াই দেই। HIV হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এটা আমাদের অনেক রোগী করে, এইডসেরই অনেক রকমের মাত্রা আছে, এটা বুঝতে হবে। যে আমরা এইডস করে ফার্স্টে আমাদের ইমিউনোডেফিসিয়েন্সি করে, করতে করতে একটা টাইমে এইডস অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম করে ফেলে। এইডস যখন হয় তখন এই এইডস, আমাদের আগে ট্রিটমেন্ট কি ছিল, HIV এইডস এর ট্রিটমেন্টটা মনে রাখতে হবে হার্ট থেরাপি, আগের ট্রিটমেন্টটা হচ্ছে হৃদয় থেরাপি, ঠিক আছে, এটা দুইটা আর হার্ট থেরাপি, এটা মাথায় রাখতে হবে। এই হার্ট থেরাপি দেওয়া হতো আগে, এই হার্ট থেরাপিতে বেসিক্যালি 3টা ড্রাগ দেওয়া হতো, এই 3টা ড্রাগ এর একটা কম্বিনেশন করে হার্ট থেরাপিটা দেওয়া হতো এইডস রোগীদেরকে। এখন দেওয়া হয়, মানে এখন না, এখনো তো এটা নিয়ে গবেষণা চলমান, কিন্তু নতুন একটা ওষুধ আবিষ্কার হয়েছে যেটা একটা লেনাকাপাভির, এইটা নাকি শতভাগ কার্যকরী, এবং এটা নিয়ে বলতেছেন তারা, সাময়িকী বা পত্রিকায় বলেছেন যেটা বছরের যুগান্তকারী আবিষ্কার হতে যাচ্ছে। তো এই হার্ট থেরাপি, তুমি বলতে পারো যে আপু হার্ট থেরাপি দেওয়ার পরে কি বাঁচেন না, হার্ট থেরাপি বেসিক্যালি মানুষের মর্টালিটি রেট কমাতে পারে। HIV তে তো আসলে মৃত্যুটা অবধারিত, মর্টালিটি রেটটা সর্বোচ্চ কিছু বছর সে হয়তো একটু এক্সট্রা বাঁচবে এরকম। তো আমি দুইটা জিনিস, 3-4টা কথা এবং এগুলোর অ্যাব্রিভিয়েশন লাগবে, সো এটা মাথায় রাখবা। শিশুদের জন্য ম্যালেরিয়ার ওষুধ তৈরি করেছেন হচ্ছে সুইজারল্যান্ডের সংস্থা, সুইজারল্যান্ড অনুমোদন দিয়েছে 8 জুলাই 2025, এটা খুব ইম্পর্টেন্ট কথা। এছাড়া দেখো প্রথমবারের মতো ম্যালেরিয়া গণটিকা শুরু করে কি, ক্যামেরুন, এটাও সুইজারল্যান্ডে। ওকে, আন্তর্জাতিক কিছু চিকিৎসক দেখো, আলেকজান্ডার ফ্লেমিং আমরা জানি পেনিসিলিন আবিষ্কার করেন, জোনাস সাল্ক পোলিও ভাইরাসের টিকা আবিষ্কার করে, এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করে। তারপর 4 নম্বর হচ্ছে হিপোক্রেট, এই যে আমরা ওথ নেই, হিপোক্রেট ওথটা হচ্ছে গিয়ে কিন্তু কি হিপোক্রেটসই করেছে, এবং আমরা ডাক্তার হওয়ার পরে আমাদেরকে ওথ নিতে হয়, শপথ নিতে হয় সেটা। চিকিৎসা বিজ্ঞানের জনক তিনি। ইবনে সিনা আছেন, কানুন অফ মেডিসিন লিখেছেন। এখানের অনেকগুলো আমার বইতেই আছে, আমার বইয়ের গুলা পড়লেও হবে, এখানে জাস্ট আমি একসাথে আবার একটু নিয়ে আসছি, বাট মানে রিসেন্ট হিসাবে না, অর্থাৎ এটা রিসেন্ট হিসাবে আমি চিন্তা করব না প্রশ্ন। তারপর দেখো বিভিন্ন পুরস্কার, তো পুরস্কারের মধ্যে অনেক আছে, ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার, অস্কার, নোবেল, কান পুরস্কার, বলিভার, ব্যালন ডিওর, এমি অ্যাওয়ার্ডস, অনেক পুরস্কার আছে। কিন্তু পুরস্কার রিডিং দিব আমরা, কেন রিডিং দিব আমি তোমাকে বলি, কারণ প্রশ্ন আসার মতো জায়গা কিন্তু অভাব নাই। সো এখান থেকে যে প্রশ্ন আসার সম্ভাবনা তুলনামূলক কম, বাট আমরা কিছু জিনিস মনে রাখতে হবে। রিডিং এর মধ্যেও আছে না যে পড়ে গেলাম, যেন কি রিডিংটাই কেন দিব, যেন অপশন দেখে হইলেও আমার মনে পড়ে যাচ্ছে এটা আমি পড়েছি। ঠিক তেমনই দেখো অস্কার এর চলচ্চিত্র আনোরা, তারপর কান পেয়েছে হচ্ছে, এখানে একটা স্পেশাল মেনশন মনে রাখতে হবে, আলী বাংলাদেশের প্রথমবারের মতো কান চলচ্চিত্রের সিনেমা উৎসবে দেশের সিনেমা স্বীকৃতি পেল আদনান আল রাজীবের, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখতে হবে। শান্তিতে মারিয়া মাচাদো ভেনিজুয়েলার, এই যে
তোমার চিকিৎসা বিজ্ঞানে কিসের অবদান রেখেছিল যারা নোবেল পুরস্কার পেয়েছে, বা কি চিকিৎসা বিজ্ঞানে নোবেল দেওয়া হয়েছে কিসের অবদানের ভিত্তিতে? পেরিফেরাল ইমিউন টলারেন্স, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, প্রতিরক্ষা, তো এটা একটু মনে রাখতে হবে। তারপর দেখো বিজ্ঞান ও প্রযুক্তি, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এবারের জন্য, যে বাংলাদেশে স্টারলিংক আসে কবে? 29 এপ্রিল 2025। এর 10 বছরের জন্য আমরা অপারেটর হিসেবে লাইসেন্স প্রাপ্ত হই। ডিপসিক, চ্যাট জিপিটি, এআই সনদ, তারপরে গুগলের জেমিনি, জেমিনি, আর হচ্ছে ব্রহ্মপুত্র বাঁধ নির্মাণ প্রকল্প, এটাও মাথায় রাখতে হবে যে এটা চীনের প্রধানমন্ত্রী লিংকিয়াং স্থাপন করেন। ব্রহ্মপুত্রের নাম তারা বলে ইয়ারলুং সাংপো, এবং এটা হচ্ছে বাঁধ নির্মাণ তারা করেন। তো এইখানের কয়েকটা কথা, যে স্টারলিং, তারপর হচ্ছে গিয়ে এক্সটা কার? এক্সটা হচ্ছে ইলন মাস্কের। এই এক্স এর প্রতিদ্বন্দ্বী হচ্ছে মার্ক জুকারবার্গের থ্রেডস, ঠিক আছে? গ্রোক, পেপাল, অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্টারশিপ রকেট, এটা হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য রকেট। দেখো রকেট একবার গেলে কিন্তু এটা খোসা ছাড়াই দেয়, আমরা দেখি না, এটা পড়ে যায় টুস করে। ডাবল ইউজ করা সম্ভব না, কিন্তু পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রথম আসছে হচ্ছে স্টারশিপ রকেট, এটা মাথায় রাখতে হবে। ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলো মাথায় রাখতে হবে। বাংলাদেশে স্টারলিং কবে আসে সেটা জানতে হবে। ডিপসিক কার? চীনের। চ্যাট জিপিটি, তারপর হচ্ছে তোমার স্যাম অল্টম্যান প্রতিষ্ঠাতা চ্যাট জিপিটির, এটা কার? এটা হচ্ছে তোমার সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্র করেছে। তারপর এআই সনদ, গুগল জেমিনি, এআই চ্যাটবট, এই কয়েকটা কথা পড়তে হবে। অর্থাৎ এই স্লাইডটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা খেলাধুলাতে চলে আসলাম। তো খেলাধুলার মধ্যে বাংলাদেশের আর্চারিতে বাংলাদেশের হয়ে প্রথম সোনা জিতেছে রোমান সানা, প্রথম যেটাই করে, এটা তো ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। ফিফা ফুটবল র্যাঙ্কিং এ বাংলাদেশ কত পিছানো দেখা, 184তম। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিয়ান কে? তৌহিদ হৃদয়। এই তিনটা নাম পড়লে পড়বা, বাকিগুলো একবার রিডিং দিবা, দরকার নাই। বাংলাদেশে যে নারী ফুটবল দল প্রথমবারের মতো এফসি নারী এশিয়ান কাপে মূল পর্বে খেলবে। অর্থাৎ আমরা চারটা জিনিস, বাংলাদেশের যে চারটা আছে এই চারটা নাম একটু আমরা দেখছি, এটাই যদি আসে খেলাধুলা থেকে প্রশ্ন এটাই আসবে, অন্য দেশ কোথায় কবে জিতছে সেটা আসবে না। আমরা চলে আসি অতিরিক্ত তথ্যে। অতিরিক্ত তথ্যটা কিন্তু লাগবে, কেন? দেখো এখান থেকে অনেকগুলা কথা আছে যেগুলো দরকার। এই যে গ্রিন হাউস ও কার্বন নিঃসরণের শীর্ষ চীন, একটু আগে বলেছি। সিরিয়ার নতুন প্রতীক সোনালী ঈগল, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে তোমার বিভিন্ন দেশের জন্য কর আরোপ করে। বাংলাদেশের জন্য তার কর ছিল 20%, আর তোমার ইন্ডিয়ার জন্য 50% করছে, পাকিস্তানের জন্য সম্ভবত 19%। আর এই কারণেই হচ্ছে তোমার কি ডোনাল্ড ট্রাম্পের এই কর ধার্য, যার সাথে যেরকম সুবিধা তার সাথে সেভাবে কর ধার্য করে উনি চলছেন আর কি, whatever it is। তারপর দেখো বাগরাম বিমান ঘাঁটি অবস্থিত কোথায়? আফগানিস্তানে। নতুন পোপ যে পোপ লিও, তার নাম পোপ লিও। এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ওকে? তো আমরা এগুলো একবার রিডিং দিয়ে দিব, একবার রিডিং দিয়ে যেটুকুন মনে রাখা সম্ভব মনে রাখতে হবে। আর আমার হচ্ছে এর মাধ্যমে সাম্প্রতিক ক্লাসটা কিন্তু শেষ হয়ে গেল। এখন সাম্প্রতিকের আপু যা যা পড়িয়েছি, অলমোস্ট 1 ঘন্টার একটা সাম্প্রতিকের ক্লাস তোমাদেরকে আপুর নিয়েছি। আমি তোমাদেরকে কিছু জিনিস বলে দেই যেগুলো থেকে আমার ধারণা প্রশ্ন চলে আসবে বা চলে আসছে, আমার তো সেটাই দরকার, তাই না? তো দেখো 1 নম্বর কথা, জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা। প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে। এটা 1 নম্বর কথা। চিকিৎসা ব্যবস্থা যেটা পড়িয়েছি এবং আমার বইয়ের মধ্যে আলফাতে যেটুক চিকিৎসা ব্যবস্থা আছে পুরোটা পড়বে, এখান থেকে 2টা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে। খেলাধুলা থেকে একটু বলেছি, সাম্প্রতিক দুর্যোগ থেকে বলেছি, বিজ্ঞান প্রযুক্তি থেকে বলেছি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, এটা দাগানো হয় নাই, এটাও লাগবে। বিশিষ্ট ব্যক্তিবর্গ কেন? কারণ ওই যে তারা মারা গেছে এই জন্য তারা কি কি কাজ করেছে ইম্পর্টেন্ট হয়ে গেল কিন্তু। তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটুখানি দেখবা। এরপরে আমরা চলে যাব আর কি, এখান থেকে আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে পুরস্কার স্কিপ করতে পারো, খেলাধুলা বাকি তারিখ স্কিপ করতে পারো, বাট প্রধানমন্ত্রী অন্য নামগুলা স্কিপ করতে পারো, বাট বাকি যেগুলো আছে পয়েন্ট সেগুলো পড়তে হবে। তাহলে আপু কিন্তু আরো চারটা জিনিস মাত্র বললাম ইম্পর্টেন্ট, সেগুলো কি আমরা পড়বো, ওকে?
এবং তোমাকে এখান থেকে এই যে দেখা অনেকগুলা পয়েন্টস, ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা বললাম যে তোমার হচ্ছে ফ্লোটিনা নিয়ে বাঙালি যে ছিলেন তার নাম কি, এই তথ্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি হচ্ছে এগুলো কোনোভাবেই মিস করা যাবে না। অর্থাৎ যুদ্ধ থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আমরা চলে যাই, এরপর যুদ্ধ থেকে প্রশ্ন যদি হয় এখান থেকে আসবে। আর চিকিৎসা ব্যবস্থা যে দুইটা পয়েন্ট, সুইজারল্যান্ড আর হচ্ছে HIV, লেনাকাপাভির, এটা একটু মাথায় রাখতে হবে, বিজ্ঞানীর নামটা মাথায় রাখতে হবে, আর বিজ্ঞান ও প্রযুক্তিটা পড়তে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে বাদ দিবাই না, স্টারলিংক কার, তারপর হচ্ছে নিউরালিংক, এগুলা পড়তে হবে। ওকে, চলে আসি আমরা মানবিক গুণাবলী ও প্রবণতা, এমন একটা টপিক। এই টপিকটা দাঁড়াও একটুখানি কথা বলে নি প্রথমে। মানবিক গুণাবলী ও প্রবণতা পড়ার আগে তোমাদেরকে বুঝতে হবে কিছু জিনিস। 1 নাম্বার কথা হচ্ছে, মানবিক গুণাবলী ও প্রবণতার এক্সট্রা অ্যাড করার কারণে আমাদের মেডিকেলের সময় 15 মিনিট বাড়ানো হয়েছে। তো তোমার কি মনে হয় এই 15 মিনিট তোমাকে অঙ্ক করার জন্য বানানো হয়েছে? এই 15 মিনিট তোমাকে মুখস্থ বিদ্যা, মূল্যবোধ, পৌরনীতি, সুশাসন এগুলা পড়ানোর জন্য বানানো হয়েছে? এই 15 মিনিট তোমাকে বাড়ানো হয়েছে তোমার ইন্টেলেক্টটা যাচাই করার জন্য, তোমার বুদ্ধিমত্তাকে যাচাই করার জন্য, তোমার চিন্তার শক্তিকে যাচাই করার জন্য। কোনোভাবেই আমার ধারণা, আমার বিশ্বাস, ডাক্তাররা এমন করবে না যেটা তোমার দেখে প্রশ্ন মনে হবে এইটা কি দিয়ে দিল, আমি এটা জেনে কি করব? মূল্যবোধ, সুশাসন, নৈতিকতা, পৌরনীতি, অঙ্ক, যোগ বিয়োগ, গুণ ভাগ, দিনের নাম বের করা, মাসের নাম বের করা, নো। তাই আমি এগুলো কিছুই পড়াবো না, শুরুতেই বলে দিলাম আমি এগুলো কিছুই পড়াবো না। আমার বিশ্বাস এই 15 মিনিট বের করেছে কারণ তোমার প্রশ্ন হবে অ্যানালাইটিক্যাল। সাদাবের ক্লাস তোমরা যদি বায়োলজি পেয়ে থাকো, বা ও কিন্তু অলওয়েজ ক্লাসে অ্যানালাইটিক্যাল বায়োলজি পড়ায়, বায়োলজি রিলেটেডই অ্যানালাইটিক্যাল প্রশ্ন আসবে। আমি তোমাকে একদিনে 1 ঘন্টায়, আধা ঘন্টায় মানবিক গুণাবলী ও প্রবণতা পড়াতে পারবো না। কিন্তু তুমি প্রশ্নই যদি না বুঝো, ওই আইকিউ মুখস্থ করে বসে থাকো, মূল্যবোধ নীতি মুখস্থ করে বসে থাকো, লাভ নাই। আমার বিশ্বাস ডাক্তাররা এত বোকা না, এই কারণে 15 মিনিট বাড়াবে, অথবা এই কারণে 5টা নাম্বার তারা মানবিক গুণাবলীতে রাখবে। রেখেছে কেন? কারণ যতটুকু আমি জেনেছি, শুনতে পেরেছি, যারা এই পয়েন্টটা অ্যাড করেছেন তারা বেসিক্যালি চিকিৎসা ক্ষেত্রে আমাদের একটা টপিক আছে, এটাকে বলে এথিক্যাল থিঙ্কিং। এই এথিক্যাল থিঙ্কিং তোমার তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য, বা সেটা তোমার বোঝার জন্য এথিক্যাল থিঙ্কিং। তো দেখো, সাদা বা আমি কিছু প্রশ্ন দিয়েছি, মানে কিছু ব্যাচেলর অফ বায়োলজিতে দেই, আমি ওই রিলেটেডই তোমাদেরকে আরো আজকে কিছু প্রশ্ন দেখাবো এবং কিছু জিনিসও পড়াবো যেগুলো তোমার জাস্ট ওই এথিক্যাল থিঙ্কিংটা বাড়ানোর জন্যই। তাহলে আমি কি কথা বুঝাতে পেরেছি? আমার মানবিক গুণাবলী 5 নাম্বার আসবেই এথিক্যাল থিঙ্কিং থেকে। তারা যে প্রশ্ন, এখন প্রশ্নকর্তা কিভাবে প্রশ্ন করে আই ডোন্ট নো, বাট এই টপিকটা বাড়ানো হয়েছে এবং তারা যেই ভিত্তিতে বাড়িয়েছে সব ব্যাপারে আমি যতটুকু জানতে পেরেছি এথিক্যাল থিঙ্কিং থেকে প্রশ্ন হবে। আমি তোমাদেরকে বলবো রিস্ক নেওয়ার দরকার নাই, চিন্তা করে ওই সব ফালতু জিনিস পড়ে সময় নষ্টও করার দরকার নাই, সময়ও অনেক গুরুত্বপূর্ণ। এথিক্যাল থিঙ্কিংটাই আমরা এখন আজকে কিছুটা বিল্ড আপ করবো এবং কিছুটা এই সম্পর্কে জানবো। আর বায়োলজি যখন তোমরা পড়বা, বায়োলজি বইটা চিন্তা ভাবনা করে করে পড়বার চেষ্টা করবা। রিভিশনটা যখন দিবা, আচ্ছা এটা 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 ওইটা, তো চিন্তা করে পড়ার চেষ্টা করবা, স্পেশালি রোগগুলা। ওকে, সো তাহলে এই মানবিক গুণাবলী কিন্তু আসলে আমার 5 নাম্বার না, বলতে গেলে এটা তোমার সাদা ভাইয়ের যে বায়োলজি 30, সেটাই হচ্ছে এটা। তো অ্যাকচুয়ালি বায়োলজিতে নাম্বার বেড়েছে বা তোমার থিঙ্কিং এ নাম্বার বেড়েছে। আমরা একটু কিছু জিনিস জানার চেষ্টা করি যে এই যে আমরা এথিক্যাল থিঙ্কিং বলতেছি, এথিক্সটা আমরা কোত্থেকে আসে? আমাদের এই যে মেডিকেল ইথিক্স, এখান থেকে জাস্ট একটা কথাই বলবো, এই ইথিক্সটা, মেডিকেল ইথিক্স মানে কি? মেডিকেল ইথিক্স মানে হচ্ছে আমি একটা রোগীর সাথে, একজন চিকিৎসকের সাথে, একটা নার্সের সাথে, একটা হসপিটাল কর্মীর সাথে, অথবা একটা সাধারণ মানুষের সাথে কিভাবে আচরণ করি, সেইটাই হচ্ছে আমার ইথিক্স। তোমাদেরকে একটা সিম্পল কথা বলি,
আমি যখন মেডিকেল স্টুডেন্ট, এর আগে বাবা মা যখনই ডাক্তার দেখাতে যাইতো, আমার এখনো মনে আছে, আমি চান্স পাওয়ার পর আম্মু ডাক্তার দেখাতে যাচ্ছে, আম্মুর খারাপ লাগতেছে, সো আম্মু ডাক্তার দেখাতে গিয়েছে, আমি সম্ভবত তখন বাসায় ছিলাম না বা কিছু, তা আম্মু ডাক্তার দেখাতে যায়, তো ওখানে বলে যে আমার মেয়েও চান্স পাইছে, তো খুশি হয়ে বলে না আমার মেয়েও চান্স পাইছে, সিলেট মেডিকেলে চান্স পাইছে। এই কথাটা শোনার পরে ওই ডাক্তার বলছে তো আপনি এটা আগে বলবেন না। তখন আমিও জানতাম না যে এটা অ্যাকচুয়ালি এথিক্সের মধ্যে পড়ে, এটা অনেক ডাক্তার আবার মানেও না। যাই হোক, তো আব্বু যখন এটা বলছে যে আমার মেয়েও চান্স পাইছে এবারে সিলেট মেডিকেলে, তো তখন ওই ডাক্তারটা বলতেছে আপনি এটা আগে বলবেন না। খুশি হয়ে উনি টাকা রাখে নাই, যদি খুশি হয়ে না, এটা কিসের জন্য টাকা রাখে নাই? মেডিকেল এথিক্সের জন্য। আমাদের এথিক্স বলে যে তুমি আরেকজন ডাক্তারের বাবা মাকে যখন সেবা দিবা তুমি টাকা নিবা না, তুমি একটা ডাক্তারের পরিবারকে সেবা দেওয়ার সময় টাকা নিবা না, এটা একটা এথিক্স। তুমি এটা মানলেও না মানলেও সমস্যা নাই, তোমার শাস্তি হবে না, কিন্তু তোমাকে এটা মানলে তোমার মূল্যবোধের একটা প্রকাশ পেল। তো এইটাই হচ্ছে তোমার মেডিকেল এথিক্স, ঠিক আছে? আমরা যখন ডাক্তার হই, যখন তুমি মেডিকেলে চান্স পাবা, তোমাদের ওরিয়েন্টেশন হবে, প্রত্যেকে যে যে কলেজে চান্স পাবা, তখন তোমাকে শপথ নিতে হবে, দাঁড়া করায় তোমাদেরকে শপথ দিবে, এটা আমরাও নিয়েছি। ওই শপথটাকে বলা হয় হিপোক্রেটস ওথ, হিপোক্রেটিসের নামানুসারে, এবং এই কারণে কিন্তু সে চিকিৎসা বিজ্ঞানের জনক, ঠিক আছে? তার এই ওথ যেটা বা শপথ, এটা হচ্ছে জেনেভা ডিক্লারেশন বা কোড অফ মেডিকেল এথিক্স নামে পরিচিত। এই এথিক্সটা আমি একটু আলোচনা করব, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, আমি আলোচনার সাথে সাথে প্রশ্নগুলো ডিসকাস করে ফেলি। কিছু প্রশ্ন লাস্টে আবার প্রশ্ন দেখাবো, এখনো কিছু প্রশ্ন ডিসকাস করি। দেখো, প্রথম কথা হচ্ছে আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিচ্ছি আমার জীবন মানব সেবায় উৎসর্গ করব। তোমাকে একটা প্রশ্ন দিল যে তুমি একজন ডাক্তার, তোমার সামনে একজন রোগী, বা তুমি প্লেনে আছো, তখন তোমাকে বলল যে এই প্লেনে কি কোনো ডাক্তার আছে? একটা রোগী অসুস্থ হয়ে গেছে, দেখতেছো তুমি তার শ্বাসকষ্ট, অনেক শ্বাসকষ্ট, প্লেনে কি কোনো ডাক্তার আছে কিনা? তোমাকে কেবিন ক্রু জিজ্ঞাসা করলো প্লেনে কি কোনো ডাক্তার আছে কিনা। অপশন এ তুমি বলবা হাত তুলে যে হ্যাঁ আমি ডাক্তার। অপশন বি চুপ করে বসে থাকবা। অপশন সি তুমি তো শ্বাসকষ্টের রোগী দেখো না, এজন্য তুমি দাঁড়াবা না। অপশন ডি তোমার এখন নিজের প্লেনের জায়গায় রাস্তায় পৌঁছানো নিয়ে নিজে ব্যস্ত, এজন্য তুমি নিজের কথা চিন্তা করে বসে থাকবা। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কি তোমার প্লেনে থাকো, যেখানেই থাকো, তুমি একটা মানুষকে দেখতেছো খারাপ অবস্থা, তোমাকে যাইতে হবে, তুমি চিকিৎসা করতে পারো না পারো সেটা পরের বিষয়, তোমার যাইতে হবে। এই যে তুমি গেলা, আচ্ছা দেখলা শ্বাসকষ্ট হচ্ছে, সাথে সাথে তুমি তার পালসটা দেখলা, পালসটা কমতেছে, তুমি দেখলা যে সে কথা বলতে পারতেছে না, তার মুখ একটু জায়গায় বেঁকায় যাচ্ছে, তুমি বুঝতে পারতেছো সে স্ট্রোকে যাচ্ছে, তুমি ওখানে তার কোনো চিকিৎসা করতে পারতেছো না, তোমার এখন একটা কি দরকার, একটা সিটি স্ক্যান করা দরকার, যদি তার কোনো হেমোরেজিক স্ট্রোক হয় তুমি তো অ্যাসপিরিন দিতে পারবা না, তো এরকম তুমি এখন হুট করে তাকে কি অ্যাসপিরিন দিবা কিনা? এই সিম্পল একটা জিনিসের জন্য তোমার কি লাগবে, তোমার জানতে হবে যে আমি পেশেন্টকে দিব কি দিব না, এটা তোমার জানতে হবে একটা সিটি স্ক্যানের মাধ্যমে। ওখানে কিছু নাই, কিন্তু তুমি তো যাত্রী প্লেনের পাইলটকে বলতে পারবা যে ওনার ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার, যেখানেই আপনি পান থামায় আমাদেরকে করে নামান, এইটুকুন করা, এগুলোও কিন্তু কি অনেক। প্লাস যদি কোনো একটা পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায়, তুমি প্লেনটা নামার আগ পর্যন্ত ধরো 15 মিনিট লাগবে, তুমি 15 মিনিট তুমি সিপিআর দিচ্ছ, সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করতেছো, এগুলাই তো তোমার হচ্ছে কি মানব সেবা। সো তোমাকে যে কোনো অবস্থানে থাকো না কেন, তুমি সুস্থ আছো তাহলে তুমি ট্রিটমেন্ট দিতে বাধ্য। আচ্ছা, এটাই বলছে যে রোগীর স্বাস্থ্য কল্যাণই আমার প্রথম বিবেচ্য বিষয়। টাকা দিবে কি দিবে না, তোমার টাকা দিবে কি দিবে না সেটা চিন্তা করবা না, আগে তুমি মানব সেবাটা করবা। আমার রোগীর ইচ্ছা ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকবো। দেখো, এই 3 নাম্বার পয়েন্টের সাথে একটা কিছু মনে রাখতে হবে যে আমার প্রথমে রোগী বলবে, আমি রোগী যদি চায় তাহলে রোগীর চাওয়াটাকে প্রথম প্রায়োরিটি দিতে হবে, সেটা যে চাওয়াই হোক না কেন। এক্সেপ্ট কিছু রোগ আছে বা কিছু ব্যবস্থা আছে, একটা দুইটা সেটা আপু বলে দিব, সমস্যা নাই, বাট এটা জানো কোনো একটা প্রশ্ন আসছে তারপর বললো যে রোগী কনসেন্ট দিচ্ছে না, অপশনে আছে রোগীকে জোর করব, রোগীকে বাধ্য করব, রোগীকে না জানায় ওর চিকিৎসা শুরু করে দিব, হবে রোগী যদি চায় তাহলে ওটা করব না।
এই জিনিস আমি নিজেও মেডিকেলে এসে জানছি, বাট তোমরা এখনই জেনে যাচ্ছ, এটা খুব ভালো কথা। তোমরা এক ধাপ আমাদের থেকে আগায় ডাক্তার হবা। সো আমি আমার রোগীর ইচ্ছাকে প্রায়োরিটি দিব। রোগী যদি বলে আমি চিকিৎসা করাবো না, আমি মইরা যাই, এটা আমার ইচ্ছা, আমি মইরা যেতে চাইতেছি, আমি মইরা যাই, না আমার ইচ্ছা, আপনি আমাকে চিকিৎসা দিতে পারবেন না, তো তুমি চিকিৎসা দিতে পারবা না। তুমি বুঝাতে পারবা, কিন্তু তুমি চিকিৎসা দেওয়ার জন্য বাধ্য না। কিছু ক্ষেত্রে এটার ব্যতিক্রম হয়, আমি সেটা জানাবো। আমি মানব জীবনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা বজায় রাখবো। বয়স, রোগ, ক্ষমতা, অক্ষমতা, জাতি, ধর্ম, উৎস, লিঙ্গ, এগুলো কোনো ক্ষেত্রে আমার চিকিৎসক দায়িত্ব রোগীর মধ্যে বাধা হতে দেব না। এখন তোমার বলা আছে যে একটা তুমি হচ্ছে একটা হাসপাতালে, তুমি তোমার কাছে তোমার আন্ডারে 3টা রোগী আসছে, 3টা রোগীর মধ্যে একটা রোগীর অবস্থা খারাপ, তাকে তোমার চিকিৎসা এখনই ইমিডিয়েটলি দিতে হবে। কিন্তু আরেকটা রোগী আসছে, সে তোমার ফ্রেন্ডের বাবা বা পরিচিত, তুমি কি ওই ফ্রেন্ডের বাবাকে, বা সে মোটামুটি স্টেবল, তুমি কি তাকে আগে চিকিৎসা দিবা? না, তুমি চিকিৎসা দিবা যার এখনই ইমিডিয়েট ইমার্জেন্সি কেয়ার দরকার তাকে আগে। তার মানে তোমার পছন্দ রোগীর, বা এই রোগী দেখতে সুন্দর এটারই চিকিৎসা দিই, বা এই রোগী ধর্ম মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ সেটা দেখে চিকিৎসা দিব, নাকি এই রোগী মহিলা, আমি পুরুষ মহিলা রোগীকে আগে দেখি এ কারণে দিব? নো। অর্থাৎ আমি জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, রাজনৈতিক সম্পর্ক, যে না আমি যে পলিটিক্যাল সাপোর্ট করি এই পলিটিক্যাল আগেনস্টে আসছে আমি চিকিৎসা, যেমন এই যে জুলাইয়ের সময় আমাদের হাসপাতালে, কিন্তু তোমরা জানো কিনা আমি জানি না, জুলাইতে মুগ্ধা হাসপাতালে অনেক রোগী আসছে না, আমরা 5টা 7টা পর্যন্ত আমাদের ডাক্তাররা ছিল, আমরা ছিলাম, বড় বড় স্যাররা ছিলেন। তো ওই সময় কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে অনেক আওয়ামী লীগও আসছে চিকিৎসা নিতে, আমরা তখন চিকিৎসা তাদেরকে বাদ দিতে পারি নাই, তাদেরও আমাদের প্রাইমারি ট্রিটমেন্ট করতে হয়েছে। সো আমার কথার মূল কথা হচ্ছে যে তোমাকে কোনো কিছুই, তুমি আগে তার চিকিৎসা দিবা, এরপরে তারা এবারে মারো কাটো, যেটা তোমার পার্সোনাল ম্যাটার, বাট প্রথমে তোমাকে চিকিৎসা তাকে দিতে হবে, ঠিক আছে? রোগীর তথ্যের গোপনীয়তা রক্ষা করবো, এমনকি তার মৃত্যুর পরও বজায় রাখবো। আচ্ছা, আমরা যখন একটা পেশেন্টের নিয়ে কোনো কিছু ডিল করি, আমরা বলি একটা পেশেন্ট আছে, তার সে এরকম এরকম, আমি তার নামটা কিন্তু কি প্রচার করি না। যদি আমার মনে হয় যে এই পেশেন্ট, যেমন ধরো অনেকে আছে না, যে ধরো আমার কাছে একটা পেশেন্ট আসছে, সে অবিবাহিত, বাট পেশেন্টটা প্রেগন্যান্সি টেস্ট করাইছে, পজিটিভ আসছে, এখন আমার কাছে আসছে চেক আপের জন্য, আমি এটা রোগীর নাম সহ সবাইকে জানাই দিলাম, বা তোমার হচ্ছে আমার ধরো তার হবু শাশুড়িকে নিয়ে এসে আসছে, শাশুড়িকে জানাই দিলাম, আরে আপনি জানেন এই ঘটনা না, করতে পারবো না। রোগীর গোপনীয়তা রক্ষা আমার দায়িত্ব, কর্তব্য। তোমার যতই মন চাইতেছে বলে ফেলি, বলতে পারবা না, কারণ ডাক্তারের একমাত্র কথাই হচ্ছে তাকে ধৈর্য ধরতে হবে, তাকে পেশেন্সলি হ্যান্ডেল করতে হবে। তারপর দেখো, বিবেক ও মর্যাদার সঙ্গে উত্তম চিকিৎসা, আমি সর্বোচ্চ চিকিৎসা যেটা জানি সেটাই দিব, দরকার হলে আমি অন্যের সাপোর্ট নিব। ধরো একটা চিকিৎসা আমি জানি না, এরকমও প্রশ্ন আসতে পারে যে আমি একটা চিকিৎসা তোমাকে এটা ট্রিটমেন্ট করতে বললো, তুমি ট্রিটমেন্টের সম্পর্কে জানো না, এখন কি তুমি সিনিয়রদের হেল্প নিবা? অবশ্যই নিবা। নাকি তুমি নিজে যতটুকু জানো সেটা দিয়ে রোগীকে পাঠিয়ে দিবা, নাকি তুমি রোগীকে বলবা যে আমি চিকিৎসা জানি না, আপনি এখন কি করবেন করেন? অবশ্যই তুমি নিজে এটার সমাধানের চেষ্টা প্রথমে করবা, সিনিয়রের হেল্প নিয়ে জানার চেষ্টা করবা, বা রেফার করবা। তুমি জানো না এটার চিকিৎসা কি, তোমার ফ্রেন্ড আরেকটা ডাক্তার সে জানে, তুমি তার কাছে রেফার করে দিবে, এবং রেফার করলে কিন্তু টাকা নেওয়া যায় না, এজন্য আমাদের ডাক্তাররা অনেক সময় রেফার করতে চায় না। রেফার করলে যে রোগী ওই ডাক্তারকে তার টাকা দিবে না, টাকা দিবে যে ট্রিটমেন্ট দিছে তাকে। বাট তুমি যদি না জানো, তুমি তো রোগীকে তুমি যতটুকু জানো সেটা দিয়ে চিকিৎসা বুঝতেছো হচ্ছে না, তো ওইটা করা যাবে না। আমার চিকিৎসা পেশার সম্মান, মহান ঐতিহ্য রক্ষা করব। আর হচ্ছে শিক্ষক, সহকর্মী, শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রদর্শন। দেখো, আমি আমার সহপাঠীর সাথে, মানে আমিও ডাক্তার, আমি আমার ডাক্তার কলিগের সাথে খারাপ আচরণ করতে পারবো না। তার থেকে রোগী ছিনায় আনবো না, তার থেকে রোগী ছিনায় আনতে পারবো না। তাহলে এগুলো হচ্ছে কি বিষয়। হ্যাঁ, চিকিৎসা জ্ঞান মঙ্গলের জন্য ব্যবহার করব, স্বাস্থ্য কল্যাণ ও দক্ষতার যত্ন নিব, ঠিক আছে? মানবাধিকার বা নাগরিক স্বাধীনতা লঙ্ঘন কখনোই করা যাবে না। আমার চিকিৎসা জ্ঞান কখনো মানবাধিকতা বা নাগরিক
নাগরিক স্বাধীনতা আমি লঙ্ঘন করতে পারবো না। 11 নম্বর পয়েন্টে দেখো নিজের স্বাস্থ্য। এখন মনে করো তুমি অসুস্থ, তাহলে কি তুমি অন্যজনের চিকিৎসা করতে পারবা না। তো এমন একটা কেস দিয়ে দিল যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্ট অবস্থায় তোমার কাছে একটা রোগী আসছে, তার চিকিৎসা করবা তুমি আগে নাকি তুমি তোমার চিকিৎসাটা আগে করবা? অবশ্যই তুমি তোমারটা আগে করবা, কারণ ডাক্তার সুস্থ মানেই তো সে রোগীকে সুস্থ করতে পারবে। যেমন আমাদের ধর্মে আছে না যে আগে নিজের জীবন বাঁচানো ফরজ, তো ঠিক এরকমই তোমাকে কি করতে হবে, তোমার যেই স্বাস্থ্য সেটার প্রতি তোমাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? সো এটা একটা বিষয় গেল। আর এইভাবে আমি কিন্তু তোমাদেরকে অলরেডি অনেকগুলো সিনারিও হচ্ছে তোমাদের সাথে ডিসকাস করে ফেলেছি। প্রতিশ্রুতিগুলো আমি দৃঢ়ভাবে পালন করব। এখন তুমি বলতে পারো আপু আমি কি এই 13টা পয়েন্ট মুখস্থ করব? না, মুখস্থ করার কোনো দরকার নাই। মুখস্থ করার জন্য মেডিকেলে সেকেন্ড ইয়ার পড়ে আছে, থার্ড ইয়ারে গিয়ে এগুলো মুখস্থ করাবে, তখন পড়ে আছে, তখন কইরো মুখস্থ, এখন মুখস্থ করতে হবে না, তখন ইংলিশে মুখস্থ করতে হবে, এখন করতে হবে না। এখন তোমার কি এই পয়েন্টসগুলোর ব্যাখ্যাটা জানতে হবে, ঠিক আছে? মুখস্থ না করো, বাট ব্যাখ্যা জানো। যে আমি যদি এটাই না জানি যে গোপনীয়তা রক্ষা করতে হবে রোগীর, বা রোগীর হচ্ছে ইচ্ছাটাকে গুরুত্ব দিতে হবে, বা আমার স্বাস্থ্য আগে তারপর আমি রোগীর স্বাস্থ্য, এবং রোগীর স্বাস্থ্যটা যে কোনো মূল্যে আমাকে পালন করতে হবে, এই জিনিসগুলো তুমি জানো কিনা সেটাই আমার বিষয়। ওকে, আমি আরেকটা পেজ দেখাচ্ছি, দেখো আদর্শ চিকিৎসকের বৈশিষ্ট্য। এগুলো কিছুই আমরা মুখস্থ করব না। দেখো এখানের কিছু পয়েন্টস আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করি। প্রেসক্রিপশন, আমরা ডাক্তাররা প্রেসক্রিপশন লিখি এমন ভাবে লিখি যেটা আমি বুঝবো না, মানে অন্য ডাক্তারই বুঝবে না, তাইলে লাভ কি? তাহলে ফার্মাসিওয়ালারা বুঝলেই হইলো বা এরকম না। রোগীকে অবশ্যই প্রেসক্রিপশন লিখতে স্বচ্ছভাবে লেখার চেষ্টা করতে হবে, এবং রোগীকে বলেও দিতে হবে আপনার এই ওষুধটা এই সময় খাবেন, এই টাইমে খাবেন, এভাবে খাবেন, এত মাস খাবেন, এই জন্য খাবেন। আমাদের ডাক্তারদের সময় নাই, লিখে চলে যায়। আমাদের বর্তমান ডাক্তারদের এই চিন্তা ভাবনা চেঞ্জ করার জন্যই তো তোমাদেরকে এই 5 নাম্বার বাড়িয়েছে, যেন তোমরা শুরু থেকেই এটা জানো। আমার কাছে না এগুলো করতেই মজা লাগে। আমার কথা হইতেছে, আমার কাছে একটা রোগী আসতেছে, আমি যদি তাকে এটা বলে দেই আমিও সেফ থাকলাম। নাহলে আমি একটা ওষুধ দিলাম, সে খাইলো তো না ঠিক মতো, সে গিয়ে রোগীটা আরেকটা ডাক্তার দেখাইলো এবং বললো কি এই ডাক্তার আমাকে চিকিৎসা দেয় নাই, সেটা যেন না হয়। আমি যদি তাকে একটা প্যারাসিটামল লিখে দেই, তাহলে এটাও বলে দিতে হবে দেখেন বাবা আপনার চিকিৎসার জন্য প্যারাসিটামলই যথেষ্ট। আপনার ভাইরাস রোগ হয়েছে, আমি আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে পারবো না। ডেঙ্গু হয়েছে, আমি আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে লাভ নাই, এইটা আপনাকে বলে দিতে হবে। নাহলে বলবে আল্লাহ আমার ডাক্তার অ্যান্টিবায়োটিক দিল না, ডাক্তার কত খারাপ। সো প্রেসক্রিপশন জিনিসটা এটা মানন করতে হবে, স্বচ্ছ হাতের লেখায় রোগীকে বুঝাই দিতে হবে। আমরা যেটা করি না, ধৈর্যশীল ভাবে রোগীর কথা শোনা। আচ্ছা, প্রথমে রোগী আসলো, তাকে যথার্থ সম্মান প্রদর্শন, আসসালামু আলাইকুম বাবা, আসেন বসেন, কি সমস্যা বলেন। এরপর ধৈর্যশীল দিয়ে শুনতে হবে। শুনবা না, তুমি বলবা থামেন, আর কিছু বলার দরকার নেই, আমি বুঝছি, চিকিৎসা শুরু করবেন না। রোগী যদি 5 মিনিট 7 মিনিট 10 মিনিট 20 মিনিট বলতে চায়, ওনাকে সুযোগ তো দিতে হবে। আমাদের ডাক্তাররা এইটা করে না, 5 মিনিটে একটা রোগী দেখে, 2 মিনিটে একটা রোগী দেখে, এই জায়গাটাতে আমাদের কিন্তু কি প্রবলেমটা হয়ে যায়। সো ধৈর্যশীল হইতে হবে। দেখো সহানুভূতি, ও আচ্ছা তুমি যে শুনতেছো এই জিনিসটা তো ফিল করাইতে হবে। সিম্প্যাথির থেকে এমপ্যাথি ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে একটা প্রশ্ন আসতে পারে আমাদের, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, তুমি রোগীকে সিম্প্যাথি দেখাবা নাকি রোগীকে এমপ্যাথি দেখাবা? অবশ্যই এমপ্যাথি দেখাবা। সিম্প্যাথি মানে করুণা, এমপ্যাথি মানে তুমি নিজেকে ওই জায়গায় রেখে সহানুভূতি দিচ্ছ। রোগটাকে তুমি নিজের জায়গায়, তুমি নিজে রোগী হিসেবে ডিল করে সহানুভূতি দেওয়াটা হচ্ছে এমপ্যাথি। আর করুণা মানে হচ্ছে আহারে বেচারার এটা হয়েছে, জাস্ট করুণা দেখানো। তা আমাদের এটা হচ্ছে বুঝতে হবে। তারপর দেখো গেল গোপনীয়তা রক্ষা নিয়ে আমি একটু কথা বলেছি। আর টিম ওয়ার্ক ও লিডারশিপ, এটাও খুব ইম্পর্টেন্ট। ন্যায়পরায়ণ, সাম্যতা, আমি সবাইকে ট্রিট করার চেষ্টা করব, মানে ইকুয়ালি ট্রিট করব। কাউকে বেশি প্রায়োরিটি দিব, তাকে 10 বার দেখবো আর আরেকটা রোগীকে 1 বার দেখবো, ওটা না। আমি যদি 5 বার রাউন্ড দেই হসপিটালে, 5 বারই আমি সব রোগী দেখার চেষ্টা করব। না হলে একটা রোগীকে 10 বার রাউন্ড দিব, 10 বার দেখবো, আর আরেকটা রোগীকে 1 বার দেখবো, এই অসাম্যতা করা যাবে না। টিম ওয়ার্ক এবং লিডারশিপ বা টিম ওয়ার্ক নিয়ে তোমার চলতে হবে। হ্যাঁ, অর্থাৎ তোমার কাছে এরকম একটা সিনারিও দিতে পারে যে
বাবা আপনি রোগী বলতেছে রোগী দেখতেছো তুমি, হ্যাঁ এখন তোমার সিনিয়র একটা কথা বলছে, তোমার জুনিয়র একটা কথা বলছে, তুমি একটা কথা বলছো, তিনজন তুমি তোমারটা মেনে চলে ট্রিটমেন্ট দিয়ে দিলা না। তোমার বসে সবার সাথে আলোচনা করতে হবে, টিম ওয়ার্ক করে তারপর তুমি রোগীকে ট্রিটমেন্ট দিবা। যদি ভিন্ন ভিন্ন মত থাকে একমতে আসার চেষ্টা করতে হবে, তারপর ট্রিটমেন্ট দিতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই টিম ওয়ার্কটা আমাদের ডাক্তারদের ইউনিটি এতই কম, টিম ওয়ার্ক হয় না। দেখা যায় যে অনেকেই ডাক্তারিতে ওষুধের যে নীতিমালা আছে সে রুল ফলো করে, অনেকে ফলোই করে না, অনেক সময় কাজে দেয়, অনেক সময় কাজে দেয় না। সো এই ব্যাপারগুলোতে প্রবলেমের জন্যই আমার হচ্ছে টিম ওয়ার্ক লিডারশিপটা মাথায় রাখতে হবে। আমি অসদাচরণ করতে পারবো না, আমি বিজ্ঞাপন দিলাম বড় বড় করে ডাক্তার সারা তাসফিয়া হকের ক্লাস কাছে চলে আসুন এই চিকিৎসার জন্য, না দেওয়া যাবে না। তারপর দেখো অযোগ্য ওষুধ প্রস্তুত বা ওষুধ কোম্পানির সাথে যে অনেকে আছে না, অনেকে ওষুধ কোম্পানির সাথে ভাব মিলায়। তো ওষুধ কোম্পানি বলে চলেন আপনাকে আমি মালদ্বীপের একটা ট্যুর অ্যারেঞ্জ করে দিচ্ছি, ভিসা টিসা আমি টিকিট কেটে দিচ্ছি, স্যার আপনি আমাদের এই ওষুধটা লিখেন। তুমি লিখতে পারবা না, ওষুধ ভালো মানে লিখতে পারবা না, মানে টাকাটা নিতে পারবা না, ওষুধ ভালো হলেও নিতে পারবা না। কেন জানো? এটা অনেকে বুঝে না। ধরো স্কোয়ারের ওষুধ বা এর ওষুধ, ধরো আমরা জানি ওষুধগুলো ভালো, তারপরেও আমরা কেন ওই ওষুধ কোম্পানির লোক আসলো আমরা তাদের থেকে টাকা নিতে পারবো না? কারণ তুমি যদি তাদের থেকে টাকা নাও তুমি তার উপর দায়বদ্ধ, বাট তুমি ওষুধ নাও প্রেসক্রাইব করতে পারো। বা একটা রোগী আসছে, তোমার কাছে মনে হয়েছে না এই রোগীর টাকা বেশি নাই, আমি স্কোয়ারেরটা না দিয়ে আমি হচ্ছে অন্য একটা ওষুধ দিই, ইনসেপ্টারটা না দিয়ে আমি অন্য একটা ওষুধ দিই, তুমি তখন দিতে পারবে না। সো তোমার এই বিবেকের জন্য তুমি টাকাটা দিবে না। আর তুমি যদি নাও টাকাটা, তাহলে তোমার সাথে তুমি আরো 10 জনকে উৎসাহী করলা নিতে, এ কারণেও তুমি নিতে পারবে না। ইসলামেতে এটা নিষেধই। আমি পার্সোনালি আমার জাস্ট একটা কথা বলি, আমি যখন ইন্টার্নি করি, ইন্টার্নদের বড় বড় স্যাররা এরকম ওষুধ কোম্পানির লোকরা এসে বিভিন্ন ট্যুরে নিয়ে যায়। আমাদের স্যাররা গেছে, ম্যাডামরা গেছে, আমি প্রথমবার গেছি বিকজ তখন আমি জানতাম না। আমি হজ করে আসার পর যখন আমি এটা নিয়ে রিসার্চ করছি অ্যান্ড দেন আমার মনে হলো যে ও নো, এটা তো গুনাহ। এরপর তারা কক্সবাজার গেছে, রয়্যাল টিউলিপে ছিল, তারপর তারা হচ্ছে তোমার আর কোথায় গেছে, আমি বান্দরবানে গেছে, আমার মেডিসিন থেকে সার্জারি থেকে কক্সবাজার গেছে, আমি আর কোথাও যাই নাই। কেন যাই নাই? কারণ ওষুধ কোম্পানির টাকা আমি নিতে বা ব্যবহার করতে ওদের না, এটা ইসলামেও হারাম। নীতি নৈতিকতার দিক থেকে তো হারামই, আমাদের ডাক্তারদের নীতি নৈতিকতা এখন নাই বললেই চলে, ইসলামিক দৃষ্টিকোণ থেকেও এটা হারাম। সো তোমার নীতিকতা না চিন্তা করে তুমি যদি ইসলামিক চিন্তা করো সেই অনুযায়ী তুমি নিতে পারবা না। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এখান থেকেও তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে ইজিলি, একটা সিনারিও তৈরি করে, মানে প্রশ্ন কি দিবে আমি জানি না, বাট তুমি পয়েন্টসগুলো জানো, ব্যাখ্যাটা জানো, মুখস্থ না, জাস্ট ব্যাখ্যা জেনে তুমি এটা তোমার ইন্টেলেক্ট দিয়ে চিন্তা করে অ্যান্সার করবা। অবৈধ গর্ভপাত করা যাবে না, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে এমআর করায় দেয়, হ্যাঁ মেডিকেল তোমার হচ্ছে গিয়ে এমআর কিন্তু টোটালি নিষেধ। অ্যাবর্শন যেটা করানো আর কি, এমআর করানো, এটা টোটালি নিষেধ। তো অবৈধভাবে করা যাবে না। এখন তো গর্ভপাত করাইতে হবে, মায়ের জীবনের ব্যাপার, তাইলে তো আচ্ছা ঠিক আছে ওইটা অন্য হিসাব, বাট অবৈধ করা যাবে না। ওই যে অনেকে আসে না যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল বা অন্য কিছুতে এরপরে অবৈধ গর্ভপাত, ওইটা করা যাবে না। অনৈতিক সম্পর্ক রাখতে পারবে না, যে পেশেন্টের সাথে প্রেম করতেছে এটা পর্যন্ত করা যাবে না। অর্থাৎ পেশেন্টের সাথে তুমি ভালোবাসো, এখন তোমার কাছে একটা রোগী আসছে, তুমি রোগীর সাথে ভালোবাসছো তুমি, আচ্ছা ঠিক আছে ফাইন, ওটা আলাদা বিষয়, বিয়ে শাদী কইরা ফেলাও তাইলে ঠিক আছে অন্য হিসাব, কিন্তু রোগীর সাথে ভালোবাসা সম্পর্ক রাখাও যাবে না, তাহলে সে তোমার রোগী হতে পারবে না। তুমি যদি কাউকে পছন্দ করে ফেলছো, রোগী আসছিল পরে পছন্দ হয়ে গেছে, এরপরে তুমি বলবা তুমি অন্য হাসপাতালে অন্য ডাক্তার দেখাও, আমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত তুমি এখন আর আমি তোমাকে দেখতে পারবো না, এই অ্যাডাল্টারিটাও করা যাবে না। এটাকে অ্যাডাল্টারি মানে পেশেন্টের সাথে সম্পর্ক রাখাটাও কিন্তু অ্যাডাল্টারি হিসেবে গণ্য হবে, ঠিক আছে? মদ্যপান বা আসক্তি, ঘুষ, কমিশন, এই যে বললাম যেটা টাকা নিয়ে রোগীর তথ্য অনেক সময় প্রকাশ করে দেয়, অনেকেই আছে প্রকাশ করে দেয়। তারপর দেখো আমি নাই হাসপাতালে, আমার জায়গায় আরেকটা লোককে বসাই দিয়ে চলে গেলাম, পারবো না। যোগ্য হোক অযোগ্য হোক, এখানে অযোগ্য ব্যক্তি লিখছি, বাট অযোগ্য বা যোগ্য যেই হোক, আমি আমার জায়গায় অন্য কাউকে কভার করতে দিয়ে
যেতে পারবো না, এটা আইনত অপরাধ। ঠিক আছে, দালাল ব্যবহার করা, তারপরে যে দালালকে বলবো যে ওই ওই ডাক্তারের যতগুলো রোগী আছে সব আমার এখানে নিয়ে আসো, এগুলা করা যাবে না। ওষুধ বিক্রির খোলা দোকান পরিচালনা করা যাবে না। ধর্মীয় কারণে চিকিৎসা প্রত্যাখ্যান করা যাবে না। মিথ্যা সনদ, যে অনেকে বানায় এমবিবিএস, ধরো আমার এখন এমবিবিএস ডিগ্রি আছে, আমি পাশে আরো 10টা ডিগ্রি লাগাই দিলাম, মিথ্যা সনদ করতে পারবো না। গোপনীয়তা, আমি বলছি না যে গোপনীয়তা অবশ্যই রক্ষা করতে হবে, কখন কখন করা যাবে না। দেখো, রোগীর অনুমতি ছাড়া তুমি তার অসুস্থতা কাউকে জানাতে পারবা না। তারপরে হচ্ছে কখন, যদি সে প্রাপ্তবয়স্ক সুস্থ হয়, যদি সে স্বামী স্ত্রী হলে স্ত্রীর রোগও স্বামীকে জানাবা না, যদি স্ত্রী অনুমতি না দেয় স্বামীকেও জানানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। ডিভোর্স হয়ে গেছে, তুমি মামলায় অনুমতি, ডিভোর্স বা বাতিল, বিবাহ বাতিল সংক্রান্ত তথ্য প্রকাশ করে দিতে পারবা না। গৃহকর্মীর পরীক্ষা করতেছো, মালিককে কি জানাবা? না, জানানো যাবে না। জানানো যাবে কোন কোন ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট। রোগী যদি পাগল হয়, সহজ কথা, বা রোগী যদি মাইনর হয়, মানে তার বয়স কম হলে তো সে কনসেন্ট দিতে পারবে না। 18 নিচে হলে কনসেন্ট দিতে না পারলে তার হচ্ছে কনসেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। তোমাদের আমার ধারণা 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কনসেন্ট আসবে, আমার ধারণা কনসেন্ট আসবে। মানে ধরে নিতে পারো এটা ডাক্তারদের যে কি পরিমাণ পছন্দের একটা জিনিস। কনসেন্ট ছাড়া তুমি রোগীর গায়ে এই টাচটাও করতে পারবা না। সো কনসেন্ট ইজ মাস্ট। তো অপ্রাপ্তবয়স্ক কনসেন্ট দিতে পারে না, সেক্ষেত্রে তার বাবা মা বা তার অভিভাবক কনসেন্ট দিবে। মানসিক ভারসাম্যহীন পাগল তো কনসেন্ট দিতে পারবে না, তার যে অ্যাটেন্ডেন্ট আছে, বাবা মা হোক অভিভাবক যে আছে, সে কনসেন্ট দিবে। আইনত কোনো কারণে তথ্য যদি প্রকাশ করতেই হয় তখন করতে হবে। তোমাকে ডাকছে, তুমি মামলাতে, তুমি হচ্ছে কোর্টে গেছো, কোর্টে গিয়ে তুমি এখন বলবে না রোগীর তথ্য তো আমি বলতে পারবো না, এটা তো বলা যাবে না। তোমার এখন আইন চলতেছে, মামলা চলতেছে, তোমাকে সেখানে সাক্ষী হিসেবে, তোমাকে এক্সপার্ট উইটনেস, আমরা ডাক্তাররা কিন্তু নর্মাল উইটনেস না, আমাদের ডাক্তারদেরকে বলা হয় এক্সপার্ট উইটনেস। এই এক্সপার্ট উইটনেস, তাহলে ডাক্তাররা কি টাইপের উইটনেস? এক্সপার্ট উইটনেসের সাক্ষী। তোমাকে ডাকছে, আচ্ছা ওর কি রোগ হয়েছে, আসলে আপনি কি চিকিৎসা দিছিলেন, কি করছিলেন, এটা তোমাকে জানতে হবে। যে আপনি কি ওকে আসলে ঘুমের ওষুধ দিছিলেন, ও তো বলতেছে ওই টাইমে ঘুমাচ্ছিল, আপনি বললেন যে না আমি তো বলতে পারবো না, এটা ট্রিটমেন্ট পারপাস, আমি তো ডিসক্লোজ করতে পারবো না, সেটা হবে না। দেখো, জনস্বার্থ রক্ষার জন্য, যেমন ধরো একটা রোগী, সে এসটিআই মানে তার যৌন রোগ হয়েছে, তুমি অবশ্যই তার পার্টনারকেও ট্রিটমেন্ট করাইতে হবে, পার্টনারকেও ইনফর্ম করে ট্রিটমেন্ট করানো করতে হবে। যৌন রোগ হয়েছে, ছড়াবে না? অবশ্যই ছড়াবে, সো এটা জানাতে হবে। তারপর আবার এমন অনেক রোগ আছে যেটা নোটিফাই করতে হয়, সরকারকে জানাইতে হয়, এই রোগগুলোও জানাইতে হবে, আমি একটু পরেই দেখাচ্ছি। এই যে নোটিফাইবল রোগগুলা সরকারকে জানাইতে হবে। তো এই 3টা ক্ষেত্রে তোমার জানানো যাবে। তাহলে আমি বুঝাতে পারছি তোমাদেরকে, পড়াটা এভাবেই পড়তে হবে, কারণ আমি তোমাদেরকে এখন কত কিছু মুখস্থ করাবো, মুখস্থ কিচ্ছুই করতে হবে না। এই 5 নাম্বার যে মানবিক গুণাবলী আরো সহজ, যারা একটু বুদ্ধি দিয়ে চিন্তা করবে তারা এই 5 নাম্বার ইজিলি পেয়ে যাবে। চিকিৎসকের কর্তব্য ও অধিকার, এটা আমরা একবার রিডিং দিব, যে উপযুক্ত ওষুধ প্রেসক্রাইব করব, ভালো ব্যবহার করব। আচ্ছা, রোগীকে সব রকমের চিকিৎসা বুঝাই দিতে হবে, হ্যাঁ, যে আপনার কিন্তু এটা ওষুধও আছে, সার্জারিও আছে, কিন্তু ওষুধ খেলে আপনার এই সমস্যা হইতে পারে, সার্জারি করলে এই কমপ্লিকেশন হইতে পারে। আপনি এবারে চিন্তা করেন, বলার পরে আবার তুমি কি চিন্তা করো সেটা বলতে হবে। অর্থাৎ আমার ওপিনিয়ন, আপনি 6 মাস ওষুধ খান, এরপর আপনি যদি ভালো না হন তখন আপনি সার্জারি করান, এই কথাটা মানে তোমার মতামতটাও তোমাকে বলতে হবে, ঠিক আছে? এরপর দেখো সহকর্মী, এখন আমি যে বললাম, যে ধরো যে মনে করো আমি বললাম যে তোমাকে আমি কিছু হচ্ছে টাকা দিব, হ্যাঁ তুমি আমার কয়েকটা রোগী দেখে দাও, তুমিও তো ডাক্তার আমিও ডাক্তার, কিছু হবে না, না করা যাবে না। তারপর তুমি তোমার রোগী, তুমি ওনার থেকে রোগী নিয়ে, তোমার কলিগের থেকে রোগী নিয়ে ছিনায় আনতে পারবে না, যে এই তোর 10টা রোগী আমাকে দিবি, নাইলে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এরকম কাজ করা যাবে না, ঠিক আছে? তাহলে আচরণ করতে হবে ভালো আচরণ। তারপরে হচ্ছে এই যে চিকিৎসকও তাদের পরিবারের কাছে বিনা পারিশ্রমিকে সেবা প্রদান, যেটা আমি প্রথমে বললাম,
যে আমি চান্স পাওয়ার পরে কিন্তু আমার বাবা মা অনেক জায়গায় ফ্রি পাইছে, আবার অনেক জায়গায় আবার ওরা এথিক্সটা মানে না, তখন টাকাও দিতে হয়েছে। ওকে, চিকিৎসকের কিছু অধিকার আছে। আচ্ছা, আমি কিন্তু রোগী বেছে নিতে পারবো। এখন তুমি বলতে পারো যে আপু আপনি একটু আগে বলছেন যে ধর্ম টর্ম কর্ম কোনো ক্ষেত্রে আপনি হচ্ছে মানা যাবে না। অবশ্যই তুমি কোনো ধর্ম বর্ণ রং কোনো নির্বিশেষে কোনো জায়গায় তুমি চিন্তা করতে পারবে না। ধরো এখন তুমি বাউন্ড, কোথায় বাউন্ড? হাসপাতালে তোমার বেড, সেখানে রোগী শুয়ে আছে, ওটা তোমার রোগী ভর্তি রোগী, কিন্তু তুমি ভর্তি না, রোগী একটা আসছে, তুমি বলতে পারো যে আমি আপনাকে দেখবো না, তাহলে উনি অন্য ডাক্তারের কাছে ইজিলি চলে যেতে পারে। ওকে, তো আমরা আবার ভিডিওতে ফেরত আসি। তো চিকিৎসকের অধিকার, আমরা এগুলো জাস্ট একবার রিডিং দিব যে আমাদের নিজেরা ওষুধ চুজ করব, মানে অনেক রকমের ব্র্যান্ড আছে, অনেক রকমের আছে, তো আমি নিজে যেটা আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটা লিখতে পারবো, আমার সেই স্বাধীনতাটা আছে। আমি বিপজ্জনক ওষুধ আমার কাছে রাখতে পারবো, লাইক ধরো মরফিন একটা বিপজ্জনক ওষুধ, তো এই টাইপের ওষুধগুলো আমার কাছে আমি রাখতে পারি। তারপর দেখো নিজের নামের সঙ্গে আমি পদবি ব্যবহার করতে পারবো, অর্থাৎ আমি অলওয়েজ কিন্তু প্রফেসর ডক্টর এরকম এরকম পদবি আমার যেটা আছে, আমি যেটা অর্জন করেছি সেটা আমি আমার নামের সাথে ইউজ করতে পারবো যে কোনো জায়গায়। আমরা তো আমাদের একটা রেস্টুরেন্টে যদি আমি বুক করতে যাই সেখানেও আমি ডক্টর সারা ইউজ করি, হ্যাঁ শুধু সারা কেন ইউজ করবো, এটাই এখন আমার পরিচয়। তারপর দেখো মেডিকেল সার্টিফিকেট প্রদানের অধিকার, আমি আমার সার্টিফিকেট যদি কোথাও ইউজ করতে হয়, টাঙাইতে হয়, আমার হচ্ছে ধরো আমার তোমার কি বলে মানে আমার বাসার মধ্যে আমি যদি ধরো রোগী দেখি সেখানে আমি টাঙাইলাম, ওটাও করতে পারবো আমি, সমস্যা নাই। আইনসম্মত আমি গর্ভপাতও করাতে পারবো, অঙ্গ প্রতিস্থাপনও করাতে পারবো। রোগীর অধিকার আছে, রোগীর অধিকার হচ্ছে সে যে ডাক্তার পছন্দ করে সেই ডাক্তারের কাছে যাবে, যে তার যাকে ভালো লাগছে তার কাছে সে দেখাবে, সে গোপনীয়তা চাইলে গোপনীয়তা দিতে হবে, যে অসুস্থতার সম্পর্কে সবকিছু তার জানার অধিকার আছে, অর্থাৎ তুমি এ টু জেড সব বলবা। রোগী আসার পর থেকে তুমি হিস্ট্রি নিলা, হিস্ট্রি নেওয়ার পর থেকে রোগী লুকাইছে, তুমি রোগীকে কিছু করতে পারবা না। আমাদের কাছে অনেক রোগী আসে, রোগীকে যদি জিজ্ঞেস করি আমি তো পান বাবা খাই না, অথচ মুখে দেখবা পুরো মুখ লাল, আমরা এরকম রোগী অহরহ পাই। একটা মহিলা আসছে, তার হচ্ছে তোমার সিওপিডি, এখন সিওপিডি মহিলাদের হয়, আমরা চিন্তা করি যে তার গ্যাসের চুলা থেকে বা লাকড়ির চুলায় কাজ করে ওভাবে হচ্ছে, কোনোভাবে আমরা অনেক সময় জিজ্ঞাসা করতে, মহিলা মানুষ সিগারেট খায় নাকি জিজ্ঞেস করবো, কিন্তু আমাদের কাছে এ রোগীও আসছে আমাদের মুগ্ধাতেই, যে রোগী কত বছর ধরে 30 বছর ধরে সে সিগারেট খাইতেছে, সে আর তার ছেলে মিল্লা সিগারেট খাইতেছে, এরকম কন্ডিশনও হচ্ছে তার, দেখা গেছে তার হাতের মধ্যে টার স্টেনিং পড়ে গেছে। সো রোগী অনেক কিছু গোপন করে অনেক সময়, কিন্তু রোগীর আমরা কোনো কিছু গোপন করতে পারবো না, এটা রোগীর অধিকার। আর যদি রোগী আমাদের কাছে গোপন করে তাহলে রোগীর চিকিৎসা ডিলে হবে, ঠিক আছে। তো এগুলো একটা রিডিং দিয়ে দিব। ডাক্তার রোগীর সম্পর্ক সেম কথা, একটা রিডিং দিয়ে দিব। এগুলো বেশিরভাগই হচ্ছে বুঝার ব্যাপার। এই যে ফলো আপে আমরা বারবার রোগীকে আসতে বলবো, কেন? কারণ রোগীকে আমি যে চিকিৎসা দিয়েছি সে চিকিৎসাটা কি ঠিকমতো হয়েছে কিনা, তারপরে যে আমি অতিরিক্ত কমিশনের আশায় অতিরিক্ত তাকে টেস্ট করাবো না, আমার কাছে যেটা মনে হয় এই টেস্টটা করাইতে হবে সেটাই আমি দিব রোগীকে। হ্যাঁ, তার টাকা পয়সা সবকিছু চিন্তা করতে হবে আমাকে, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমাকে চিন্তা করতে হবে, তার ইমোশন আমাকে চিন্তা করতে হবে। আমি জাস্ট ডাক্তার না, আমি তার কাউন্সিলরও, আমি তার ফ্রেন্ডও, আমি তার গার্জিয়ানও। একই মোমেন্টে আমাকে অনেকগুলো ক্যারেক্টার প্লে করতে হবে, ঠিক আছে। সো এটাও খেয়াল করতে হবে। বিএমডিসি আর বিএমএ, বিএমডিসি হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। এই যে তোমরা যে ছবি দেখছো না, আমি ছবি দিছিলাম আমার যে যখন সার্টিফিকেটটা আসে 1 বছর পর আসে, আমার ইন্টার্নির পর আমি পাইছি। তো এটা কিন্তু বিএমডিসি থেকে পাওয়া, ফুল ফর্মটা লাগবে, কোথায় অবস্থিত সেটা লাগবে। আর বাংলাদেশ মেডিকেল বিএমডিসি হচ্ছে তোমার আমরা যে লাইসেন্স দেওয়া, রেজিস্টার করা, 5 বছর পর পর আমাদের যে লাইসেন্সটা আছে ওটাকে রিনিউ করতে হয়, সেটা করা, সবকিছু হচ্ছে কিন্তু বিএমডিসির আন্ডারে। বিএমএ হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। বিএমডিসি লাইসেন্স বাতিল হয়ে গেলে তুমি আর কাজ করতে পারবা না, অনৈতিকভাবে কাজ করতে থাকবা, সেটা সম্ভব না। আচ্ছা, অতিরিক্ত তথ্য, যে এই জিনিস আমি বলছি কোনো লাগবে না, যে সাদৃশ্য বৈসাদৃশ্য যেটা, এটা আমি দেখো ইংলিশে লিখছি কেন, কারণ আমার ইংলিশ বইতে আছে, এটাই আমার ইংলিশ বইতে আছে। অনেকে সাদৃশ্য বৈসাদৃশ্য পড়াচ্ছে, এটা আর কিছুই না, এটা ইংলিশের পার্ট, এটা তোমার ওই 5টা মানবিক গুণাবলীর পার্টের মধ্যে এটা পড়বে না। অনেক সময় আসে না যে ইনফ্লুয়েঞ্জা মানে ভাইরাস, তাহলে টাইফয়েড কি? ব্যাকটেরিয়া, এরকম প্রশ্ন হচ্ছে তোমার আসতে পারে। এগুলো কিন্তু কি ইংলিশের একটা পার্ট, ঠিক আছে। ইংলিশ আমি এটাকে অ্যানালজি
পোর্শনের মধ্যে পড়িয়েছি আপু, সো ওইটাই খেয়াল করতে হবে, এখানে আর কিছু না। আর এই মূল্যবোধ, নৈতিকতা, মোরালিটি, মূল্য, সুশাসন, পৌরনীতি এগুলা কিছু লাগবে না। আপু একটু কিছু প্র্যাকটিস প্রশ্ন তোমাদেরকে জাস্ট এখন দেখাবো বলতে তোমরা একটু ওগুলাকে গো থ্রু করো, চোখ বুলাও, তাহলে তোমরা বুঝতে পারবা। প্রশ্ন যে এগুলাই আসবে এমন না, বাট এই ধাঁচেরই আসবে ইনশাল্লাহ। এটা ইনশাল্লাহ এই ধাঁচেরই আসা উচিত। একটা ডাক্তার হিসেবে, একটা ডাক্তারের মেডিকেলের প্রশ্নের স্ট্যান্ডার্ডের রিকোয়েস্ট আমার যে এইরকম প্রশ্নই যেন ওরা করে। তো দেখো প্র্যাকটিস প্রশ্নে দেখো, তুমি একজন ইন্টার্ন চিকিৎসক, তুমি যেই বেডে রোগীকে দেখো তার ক্যান্সার। তোমাদের প্রফেসর স্যার সব রিপোর্ট দেখে বললো এই রোগীর অপারেশন সম্ভব না, ক্যান্সার ছড়িয়ে পড়েছে, চিকিৎসা করতে পারবা না। এখন তুমি রোগীকে বোঝানোর জন্য তোমাকে বলছে, তোমার প্রফেসর বলছে রোগীকে বোঝানোর জন্য, তুমি রোগীকে সব বুঝিয়ে বললে, রোগী বললো না আমি দেখছি ইন্টারনেটে এই রোগীর চিকিৎসা আছে, আমাকে চিকিৎসা দেন, আমি মরতে চাই না, আমি কোনোভাবে মরতে চাই না, আমাকে উপায় খুঁজে বের করে দেন। এইগুলো কিন্তু অহরহ আমরা দেখি। তো এখানে রোগী চিকিৎসা আছে বলে মতামত দিল, চিকিৎসা ক্ষেত্রে রোগীর মতামতটাকে কিন্তু সবচেয়ে, আমি একটু আগে তোমাদেরকে কি বলছি, রোগীর কথা ফার্স্ট, তাই না? সো রোগীর এটাই কনসেন্ট। দেখো প্রথম প্রশ্নটা মতামতই তো কনসেন্ট, এই কনসেন্ট বা মানে তার যে কোনো কিছুই, এই কনসেন্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগীর কনসেন্ট হচ্ছে আমাকে চিকিৎসা চালায় যাবেন। এখন তুমি তাহলে কেন চিকিৎসা চালায় যাবা? তুমি রোগীর মতামতটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবা, রোগীর মতামতের বাইরে যাওয়া যাবে না। রোগী বসে চিকিৎসা, আচ্ছা দাঁড়ান আমি আরেকটু রিসার্চ করি, আমি আমার প্রফেসরের সাথে কথা বলি, একবারে হুট করে বলা যাবে না বাইর হবে থেকে, এগুলো বলা যাবে না। রোগীর মতামতটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা খুব গুরুত্বপূর্ণ, সেটা। প্রফেসরের কথা গুরুত্বপূর্ণ শুধুমাত্র, অথবা রোগীর কথা ভিত্তিহীন, এগুলা না। অপশন 2 কারেক্ট। ওকে, এই যে রোগীর এই মতামত শুনে তুমি রোগীকে কি বলবা? রোগীর মতামতটা শুনবা, তারপর রোগীকে কি বলবা? ইন্টারনেট ব্যবহার করার জন্য অপমান করবা, ইন্টারনেট যে সব সঠিক না তা বোঝাবা, রোগীকে বলবা যে আমি সব অপশন দেখছি কিন্তু যেহেতু আপনি বলেছেন আমরা দেখব আর কি করা যায়, আর তোমার হাসপাতালে আর চিকিৎসা নাই, এটা বলে রোগীকে ছুটি দিয়ে দিবা। তাহলে না, গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমরা তো সব অপশন দেখেছি, আমার সিনিয়রও বলেছে, কিন্তু আপনি যেহেতু বলছেন আমি এটা নিয়ে, সাদাম আমি ক্লাস নিচ্ছি, তো তুমি বলবা হচ্ছে রোগীকে সব অপশন আমি দেখেছি আর এটা নিয়ে আমি হচ্ছে আরো আলোচনা করব, আমি সিনিয়রদের সাথে বসবো, আমি দেখবো কি করা যায়। কিন্তু এটাও না যে আপনি রোগীকে বলবো না, দেখেন ইন্টারনেট তো আসলে ভালো না, এই দেখেন রোগী ইন্টারনেটে তো সবকিছুর ক্যান্সার, সবকিছুরই ক্যান্সার বানায় দেয়, তো এরকম কিছু বলা যাবে না। তোমাকে বলতে হবে যে ঠিক আছে আপনি যেটা বলেছেন এটা আমরা মাথায় রাখতেছি, আমি ফার্দার আরো কিছু রিসার্চ করে দেখি। এখন প্রফেসরকে তুমি কি বলবা? প্রফেসর বা টিমকে তুমি কিভাবে জানাবা? যে বলবা যে স্যার রোগীকে আমি বুঝাইছি, রোগী বুঝতেছে না, এখন আপনি দেখেন কি করা যায়, এটা করবা? নাকি স্যারকে বিনয়ের সাথে বলবা যে স্যার আমি চেষ্টা করেছি কিন্তু রোগী আরেকটু রিসার্চ, রোগীকে নিয়ে আরেকটু রিসার্চ করি যেহেতু রোগী চাচ্ছে। আর বন্ধুর কাছে গিয়ে বলবো প্রফেসর কি উল্টাপাল্টা বলতেছে, রোগী ঠিক নাকি, কোনো কিছু না বলে নিজেই রিসার্চ করা শুরু করে প্রফেসরকে খুশি করার জন্য প্রফেসরকে জানাবা। এই 4 নাম্বার হইতেছে বিভিন্ন মেডিকেলের মুভিগুলোতে দেখা যায়, নিজে নিজে সবকিছু বের করে প্রফেসরকে অবাক করে দেয়, কিন্তু আসল রিয়েল অ্যান্সার হচ্ছে স্যারকে গিয়ে প্রথমে বলতে হবে যে স্যার রোগী তো এরকম যাচ্ছে, আমরা আরেকটু চিকিৎসার জন্য রিসার্চ করতে পারি। 4 নাম্বার প্রশ্ন দেখো, তুমি এক্স মেডিকেলের একজন শিক্ষার্থী, তোমার বন্ধুর মামার স্ট্রোক করেছে, বন্ধু কল দিয়ে বললো আইসিইউ ম্যানেজ করতে। এখন আইসিইউ ম্যানেজ করার জন্য আমরা কি করি? স্যারদের সাথে লবিং করে, স্যার আমার একটা বন্ধুর মামা একটু ম্যানেজ করে দেন না, দেখা যাবে খারাপ একটা রোগীকে সরাই দিয়ে তোমার রোগীকে ভর্তি করাই দিল, এই কাজটা করবা? নাকি তুমি ভর্তির প্রক্রিয়া জানিয়ে বলবা যে তুই এক কাজ কর, তুই ভর্তির ব্যবস্থা করতে থাক, টাকা পয়সা জোগাড় করতে থাক, ভর্তির এখানে আমি তোকে হেল্প করতেছি, দিয়ে হচ্ছে গিয়ে খুব দ্রুত, মানে ওর তো এসে সিস্টেম বুঝতে সময় লাগবে, তুমি গিয়ে দ্রুত আচ্ছা এখানে জমা দেবে, এখানে কাগজ জমা দেওয়া, এখানে এই জমা দেওয়া আইসিইউর জন্য, এগুলা করে ফেলবা, অবশ্যই এটা করে ফেলবা। নাকি বলবা হাসপাতালে জায়গা নাই, আইসিইউ নাই, বাদ দে, অথবা ফোনই বন্ধ করবা না, ফোন সুইচ অফ করে রেখে দিয়ে বলবা রোগী ভর্তি করাইলে তো আমার সারাদিন দেখতে হবে, অনেক ঝামেলা। না, গ নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো, ফলো আপ ডেস্কে ফাইল হাতে দাঁড়িয়ে থাকা এক গ্রাম্য বৃদ্ধা চুপচাপ বললেন, মা আমি অক্ষর চিনি না, আমার রিপোর্টটা পড়ে দেবে? তখন তুমি কি বলবা? রিপোর্ট সহজ ভাষায় পড়ে দিবা, নাকি রাগে বলবা পড়াশোনা শিখেন নাই কেন, এটা বলবা? নাকি বলবা যে আরেক লাইনে যান আমি এখন অনেক ব্যস্ত, নাকি
অনেকে বলবে আমার সময় নেই। অবশ্যই তুমি সহজে রিপোর্টটা ওনার ভাষায় যেন বুঝতে পারে পড়ে শোনাবা। দেখো আমাদের মেডিকেলে সবের অনেক জায়গা আছে। আমাদের মুগদাতে টোটাল 13 তলা হোস্টেল, 12 তলা পর্যন্ত সব জায়গায় হচ্ছে রোগীকে রোগী। আমাদের 4 তলায় ক্লাস হইতো, তো তখন আমি 1 তলা থেকে 4 তলা পর্যন্ত উঠতে সিম্পল একটা ম্যাটার, 404 নাম্বার রুম কত তলায় হবে? 4 তলায় হবে। 303 নাম্বার রুম 3 তলায় হবে। রোগীরা তো এটাও বুঝে না, তো রোগীরা বলে কত তলায় এটা বাবা? তালা কিন্তু আমাদের উঠতেই পুরো প্রথম দ্বিতীয় তৃতীয় সবগুলো একদম বড় করে একদম সিঁড়ির একদম শুরুতেই লেখা। রোগীরা সেটাও খেয়াল করে না, অথবা অনেকে পড়তে জানে না। তা আমি এই যে উঠতে উঠতে যতবার উঠি, যতদিন উঠছি এ পর্যন্ত, প্রত্যেক দিনই আমার মনে হয় দুই চারটা মানুষকে এভাবে করে বলছি। তো এইটুকুন তো বলে দিতে হবে। আবার অনেকে আসে যে এখন বাবা আমার কি করতে বলছে? চাচা আপনাকে তো এক্সরে দিচ্ছে, আপনি এক কাজ করেন 3 তলায় যান, 3 তলায় এক্সরেটা হয়, আপনি 3 তলায় গিয়ে এক্সরেটা করায় আনেন। চাচা আপনার ব্লাড টেস্ট দিছে, 2 তলায় যান, ব্লাড টেস্ট 2 তলায় হয়, আমাদের মধ্যে তো 2 তলায় হয়, আপনি 2 তলায় যান। এরকম যে কত রোগী আমরা দেখছি, অভাব নাই। তো এইটা করতে হবে। পুরুষ রোগী অপারেশন থিয়েটারের সামনে কেন এটা করতে হবে বলতে, এটা তুমি যদি ডাক্তারই করে ফেলে তাহলে ভালো না, ডাক্তারেরই এটা করতে হবে। পুরুষ রোগী অপারেশন থিয়েটারের সামনে কাপা কণ্ঠে বলল, স্যার আমাকে কি ওখানে একা যেতে হবে? এখন তুমি বললা হাই আপনি পুরুষ মানুষ ভয় পাইতেছেন, এটা বলবা না। তুমি তাকে চিৎকার করবা না, তুমি তাকে শান্তভাবে বুঝাবা, আত্মবিশ্বাস দিবা যে বাবা ভয়ের কিছু নাই, আপনি যান, আল্লাহ ভরসা। আপনি হচ্ছে আপনাকে তো অপারেশন করানো হবে অজ্ঞান করে, আপনি কিছু বুঝবেন না, এটা বলে তোমাকে বুঝাই দিয়ে পাঠাতে হবে। দেখো রাতে ওয়ার্ডের এক নার্স ভুল ডোজ লিখে দিয়েছে, কিন্তু সে ভয় পেয়ে বলল, স্যার প্লিজ কাউকে বলবেন না বা সিনিয়রদেরকে বললেন না। এখন তোমার কি ভুল ডোজ লিখে দিয়েছে, একটা লাইফ ডেথ এর ব্যাপার, তুমি কি তাহলে এটা বলবা না? অবশ্যই বলতে হবে তোমাকে। রোগীর নিরাপত্তার জন্য ভুলটা সিনিয়রকে জানাবা, নাকি নার্সকে বাঁচানোর জন্য বলবা যে নার্স আপনারা আমি আজকে বাঁচালাম, আপনি আমার কালকে বাঁচাইয়েন, এটা করবা না। সিনিয়রকে জানাই দিবা যে এরকম এরকম ভুল হয়েছে, ঠিক আছে? ঠিক তেমনটা নার্সের ক্ষেত্রেও প্রযোজ্য। নার্স যদি কখনো দেখে ডাক্তারের এই ডোজটা ভুল লিখে দিছে, এই ডোজ আমাদের নাই, সাথে সাথে তুমি জানাই দিবা, স্যার এই ডোজটা তো আমাদের এখানে নাই, কিন্তু উনি মনে হয় এটা একটু ভুলে করছেন, ওনাকে একটু জানাই দিন, ভালো করে বুঝাই দেওয়ার জন্য, যেন ফিউচারে না হয়, ঠিক আছে? এক রোগীর ছেলে টাকা দিয়ে বলে, স্যার আমার বাবাকে আগে দেখে দেন, কিন্তু সামনে একটা গুরুতর রোগী শ্বাসকষ্টে আছে। এখন তোমার কোন কাজটা ঠিক? তুমি কি ওনারটা টাকা নিয়ে ঘুষ নিয়ে ওনারটা আগে দেখবা? অবশ্যই না, তুমি অবশ্যই গুরুতর রোগীটাকে আগে দেখবা। ঘুষ, এই যে একটু আগে পড়াইছি, ঘুষ অবশ্যই নেওয়া যাবে না। সো এটা মাথায় রাখতে হবে। দেখো তোমার কাছে একজন রোগী আসলো এইচআইভি, শারীরিক অবস্থা খারাপ, সামাজিক অসম্মানের জন্য কাউকে জানাতে চাচ্ছে না, এখন তুমি কি করবা? তোমাকে একটু আগে বলছি যেটা যৌনবাহিত রোগ, এই এইচআইভি কিন্তু কি সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমেও ছড়ায়। তো অবশ্যই তোমার পার্টনারকে চিকিৎসা করতে হবে। যে কোনো যৌনবাহিত রোগ আমাদের ট্রিটমেন্টে আমাদের একটা পয়েন্ট থাকেই যে পার্টনারকে জানাবো, সেটা সিফিলিস হোক, গনোরিয়া হোক, ক্ল্যামাইডিয়া হোক, যে কোনো রোগ হোক, যদি যৌন বাহিত হয় আমাকে পার্টনারকে অবশ্যই জানাতে হবে, পার্টনারকে অবশ্যই ট্রিট করতে হবে। আমি কিন্তু কথাটা ক্লাসের একেবারে মিডলের দিকে একবার বলেছি, এটাই হইতেছে যে জানাতে হবে। হ্যাঁ, গ নাম্বার খুব ইম্পর্টেন্ট। দেখো তুমি একজন চর্ম বিশেষজ্ঞ, তোমার কাছে এক হোটেলের রাঁধুনি আসলো যার হাত পায়ে সারা গায়ে দাঁত রোগ হয়েছে, তুমি তাকে কি পরামর্শ দিবে? খুব খুব ইম্পর্টেন্ট, এটা একটা সংক্রামক রোগ, তুমি তাকে কোনোভাবেই কাজ কন্টিনিউ করতে দিতে পারবা না। তোমাকে বলতে হবে আপনি আপনার কাজটা থেকে আপনি অন্য কাজ করেন বাবা, আপনি রান্না করতে পারবেন না। ঠিক তেমনি তোমার কাছে এই প্রশ্নটা না দিয়ে তোমার কাছে আরেকভাবে দিতে পারে যে একটা ড্রাইভার তার চোখে সমস্যা, ড্রাইভার চোখে ঠিক মতো দেখে না, তাহলে তুমি তাকে কি ড্রাইভার চোখে ঠিক মতো না দেখলে তুমি কি তাকে গাড়ি চালাইতে বলবা? না, বলবা আপনি আর গাড়ি চালাতে পারবেন না। ঠিক তেমনি রাঁধুনি যদি হাত চর্মরোগ হয় রান্না করতে পারবে না। ঠিক তেমনি তোমার হচ্ছে ধরো অন্য কোনো ধরো ড্রাইভারটা তো বললামই, বা হচ্ছে এমন কোনো কাজ যেটাতে তার ইন্টেলেক্টসের ব্যাপার আছে, কিন্তু তুমি তাকে ঘুমের ওষুধ দিছো, সেই ঘুমের ওষুধ খাওয়া অবস্থা সে ওটা করতে পারবে না। যেমন আমার কাছে একটা ড্রাইভার চোখে সমস্যা না, সে বললো যে আমি করি
পাইলট আসলো, বললো, পাইলট এসে বললো যে আমার অনেক নাকে সর্দি, আপনি আমাকে একটা সর্দির ওষুধগুলোতে কি হয় একটু ঘুমের সিডেটিভস মিশানো মিশানো থাকে, তো তুমি সর্দির ওষুধটা দেওয়ার পরে বলতে হবে আপনি কিন্তু এই ওষুধটা খাবেন কখন, যখন আপনি ঘুমাবেন তার আগ দিয়ে খাবেন, আপনি যখন চালাবেন তার মিনিমাম কিছুক্ষণ আগে আপনি খাওয়া, মিনিমাম কয়েক ঘন্টা আপনি খেতে পারবেন না, অথবা আপনি একটা দুইটা দিন রেস্ট নিয়ে আপনি বা একটা সপ্তাহ রেস্ট নিয়ে সুস্থ হয়ে তারপরে চালাবেন, এই কথা বলতে হবে, কারণ তার সাথে তার জীবনের সাথে অনেকের জীবন জড়িত, তো এটা অবশ্যই খেয়াল করতে হবে, ঠিক আছে। দেখো রিপোর্ট লাইফ থ্রেটেনিং মান আসছে, এখন পরিবারকে কিছু বলবেন না, তারা কষ্ট পাবে, রোগী যদি এটা বলে তাহলে পরিবারকে কি করব। দেখো লাইফ থ্রেটেনিং মানে কি, ক্যান্সার, রোগী এমনিও মারা যাবে, ধরো ক্যান্সার না, মানে মনে করো ক্যান্সার হোক বা যাই হোক, তুমি বুঝতেছো রোগীর হাতে বেশি সময় নাই, এখন তোমার রোগী এই টাইমে যদি রোগীকেও বুঝাইতে হবে, রোগীর পরিবারকেও জানাইতে হবে, কেন, কারণ রোগী না হলে কি করতে পারে, অনেক কিছুই করতে পারে, রোগী আত্মহত্যাও করতে পারে, ডিপ্রেশনে ভুগে আত্মহত্যাও করতে পারে বা অন্য খারাপ সিদ্ধান্ত নিতে পারে, তো এরকম লাইফ থ্রেটেনিং মান থাকলে পরিবার রোগীকে বুঝিয়ে পরিবারকে জানাতে হবে, ঠিক আছে, যে দেখেন আপনার রোগটা তো আসলে এরকম এরকম রোগ, আর আপনার পরিবারের সাপোর্ট আপনার লাগবে, তাই আপনি রোগীকে আপনি এটা মানে এই ক্ষেত্রে আপনার তোমার বুঝাইতে হবে কোন কোন ক্ষেত্রে। দেখো নর্মালি যদি একটা রোগী আসে সে বলে আমার পরিবারকে জানাইয়েন না, ডেঙ্গু হয়েছে পরিবারকে জানাইয়েন না, প্রবলেম নাই, লাইফ থ্রেটেনিং মান 10 দিন বা 1 মাস 2 মাস বাঁচবে এরকম রোগী আসছে, তখন তো তোমাকে রোগীকেই উল্টা বুঝাইতে হবে যে আপনার হাতে তো সময় বেশি না, আপনার এখন পরিবারের সাথে থাকার সময়, আপনার পরিবারকেও বুঝতে হবে, আপনি একটু আপনার পরিবারকে জানান অথবা আমাকে অনুমতি দেন, ওকে। অনুমতি পরে একেবারেই না দিলে সেটা তো অন্য কথা, তাইলে জানাইতে পারবা না। আত্মীয় চিৎকার করে বলে আপনারা রোগীকে দেখেন না, আমার রোগী অসুস্থ, আপনারা গুরুত্ব দিচ্ছেন না, আপনারা ডাক্তার নাকি অন্য কিছু, আপনি ফাইল চেক করলে দেখলেন ফলো আপ ঠিক মতোই দেওয়া আছে, আমরা আধা ঘন্টা পর পর দেখি সেটাই দেওয়া আছে, এখন রোগীর অ্যাটেন্ডেন্ট এসে চিৎকার করলে, রোগীর অ্যাটেন্ডেন্টকে আমাদের দেশে কি হয়, অ্যাটেন্ডেন্ট আই তুই বাইরে এখান থেকে, আমরা আনসারকে দিয়ে বাইর করে ফেলি, কিন্তু তোমার কাজ হচ্ছে অ্যাটেন্ডেন্টকে বসায় দেখানো, এই দেখেন আমরা আধা ঘন্টা পর পর ওনাকে ফলো আপ করছি, আপনি তো চিল্লালে হবে না বাবা, আমরা আমাদের কাজ ঠিক মতনই করে যাচ্ছি, এটা রোগীর অ্যাটেন্ডেন্টকে বুঝাইতে হবে, ঠিক আছে। পাল্টা ঝগড়া করা আমার ডাক্তারের শোভা নয়। রিপোর্ট হাতে রোগী আপনাকে চেয়ে বলল স্যার সত্যি বলবেন আমার অবস্থা কি খারাপ, তো তুমি মিথ্যা বললে আরে না আপনি তো বেঁচে যাবেন, মারা যাবে রোগী, তুমি বলতেছ না আপনি তো বেঁচে যাবেন, রোগীকে মিথ্যা বলা যাবে না, যত দুঃখের সংবাদই হোক, আমরা চাই দুঃখের সংবাদগুলা আত্মীয় স্বজনের পাশে বলতে, যে না ওকে সাপোর্ট দিতে পারবে, বাট যত দুঃখেরই সংবাদ হোক তোমাকে বলতে হবে সত্যটাই, তুমি কখনোই মিথ্যা বলতে পারবা না, ঠিক আছে, বা আগে পরিবারকে জানাবা এরকমও না, কনসেন্ট নিয়ে তারপরই জানাইতে হবে। তুমি একজন ইন্টার্ন চিকিৎসক, 45 বছরের রোগী দীর্ঘদিনের কিডনি রোগের সমস্যা নিয়ে চিকিৎসাধীন, আজ রিপোর্ট দেখে নেফ্রোলজি কনসালটেন্ট স্যার বললেন রোগীকে এখনই ডায়ালাইসিস শুরু করতে হবে, উপায় নাই, তোমাকে দায়িত্ব দিল রোগীকে বোঝানো, তুমি রোগীকে বিষয়টি ব্যাখ্যা করলে রোগী মন খারাপ করে বলল ডায়ালাইসিস শুরু করলে আমি নাকি সারা জীবন আটকে যাব, ইন্টারনেটে দেখেছি ডায়ালাইসিস ছাড়াই অনেকে বেঁচে থাকে, আমাকে কোনো উপায় দেখাতে পারবে না, আমার তো শুরুতেই ভয় লাগছে। যেহেতু রোগী ডায়ালাইসিস চায় না, তো রোগীর মতামতটাকেই দিতে হবে, নাকি তুমি বলবা না আপনি ডায়ালাইসিস না করলে আপনি শেষ জাঙ্গা, এটা বলা যাবে না, রোগী ডায়ালাইসিস চাচ্ছে না, রোগীকে বুঝাবা, সাথে রোগীর মতামতটাকে গুরুত্ব দিতে হবে, সাথে রোগীকে বুঝাইতে হবে, ঠিক আছে। রোগী চাচ্ছে না, রোগী অনেক কারণেই না চাইতে পারে, রোগীর টাকা পয়সা নাই তাই ডায়ালাইসিস চায় না, রোগীর বাঁচা রাখা নেই তাই ডায়ালাইসিস চায় না, অনেক কিছুর কারণেই হতে পারে, এই কারণে তোমাকে অনেক সহানুভূতি দেখতে হবে, রোগীর কথাকে সিদ্ধান্তটাকে গুরুত্ব দিয়ে তোমাকে সেভাবে কাজ করতে হবে, ঠিক আছে। এটাকেই বলে অটোনমি, হ্যাঁ এই অটোনমিটাই হচ্ছে তোমরা যে শপথ নিয়েছো, অটোনমি পয়েন্টটা কিন্তু ছিল, অটোনমি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মেডিকেল ইথিক্সে অটোনমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা শপথে যে হিপোক্রেটস ওথ বা তোমার কোড অফ মেডিকেল ইথিক্সে একটা আছে না যে আমি আমার রোগীর অটোনমি দেখবো, এই অটোনমিটাই হচ্ছে এটা, ঠিক আছে। রোগীর ভয় ও ইন্টারনেট থেকে পাওয়া তথ্য শুনে তুমি কিভাবে উত্তর দিবে, অবশ্যই রোগীকে রোগীর ভয়টা দেখে বলবে আমরা অপশন একবার সব দেখেছি, আমরা আবারও দেখি, ঠিক আছে। রোগীর মতামতটাকে তুমি যে একেবারে অগ্রাহ্য করে ফেলো নাই সেটা তো বুঝাইতে হবে। তো তোমার সিনিয়র কনসালটেন্টকে কিভাবে জানাবা, অবশ্যই বিনয়ের সাথে জানাবা যে স্যার
রোগী তো চাচ্ছে না ডায়ালাইসিস করতে, কিন্তু যেহেতু স্যার রোগী অন্য অপশন দেখতে চাচ্ছে, আমরা কি আরো একবার দুইবার টেস্ট করে দেখতে পারি, বা একটা মাস ওনাকে এই ট্রিটমেন্টটা দিয়ে কি টেস্ট করে দেখতে পারি? তুমি তুমি তোমার টিমমেটের সাথে আলোচনা করতে যাবা, ঠিক আছে? তারপর দেখো, তুমি ইন্টার্ন চিকিৎসক, 60 বছরের এক মহিলা রোগী স্ট্রোকের পর আংশিক পক্ষাঘাতগ্রস্ত। নিউরোলজি কনসালটেন্ট স্যার বলেছেন রোগী এখন রিহ্যাব নিলে উপকার হবে, কিন্তু পরিবারের সময় ও শ্রম দিতে হবে। রোগীকে বিষয়টি বুঝালে রোগী বলল, আমি রিহ্যাব নেব স্যার, হাঁটতে পারলে নাতির বিয়ে দেখতে পারবো। আমার আর রোগীর ছেলে বাইরে এসে তোমাকে আলাদা করে বলে আমরা রিহ্যাব করাতে চাই না, খরচ বেশি, ঝামেলাও বেশি, কাগজপত্র আপনি লিখে দেন, আমরা রিহ্যাব করাবো না। এখন এক্ষেত্রে রোগীর চূড়ান্ত মতামত কোনটা? অবশ্যই রোগীর নিজের সিদ্ধান্তটাকে আমরা গুরুত্ব দিব। এখন আমরা বলবো রোগী রিহ্যাব করাতে চাচ্ছে, তো আমরা রিহ্যাবেই রোগীকে রাখতেছি। এরপরে যদি আপনারা টাকা না দেন সেটা রোগীর ব্যাপার, রোগী যদি অন্য কারো থেকে টাকা ম্যানেজ করে করতে পারে তাহলে তো করলো, আলহামদুলিল্লাহ। কিন্তু রোগী চাচ্ছে, আমরা এখন আপনাকে কোনো কাগজপত্র দিব না, এটা বলতে হবে, ঠিক আছে? রোগীর ছেলে যখন চাপ দিয়ে বলে রিহ্যাব লাগবে না, রিহ্যাব মানে রিহ্যাবিলিটেশন, ঠিক আছে? তো রিহ্যাবিলিটেশন লাগবে না, তখন তুমি কি বললে? তো রোগী আরো চাপ দিল, তখন তোমাকে বলতে হবে ক্লিনিক্যালি যা সঠিক সেটাই, কিন্তু শান্তভাবে। ওই যে অ্যাটেন্ডেন্টের সাথেও তুমি গরম হইতে পারবা না, রোগীর পরিবারের সাথেও তুমি গরম হইতে পারবা না, এটা হচ্ছে মেইন কথা। এরকম একটা প্রশ্ন কিন্তু দিতে পারে, এই যে গরম হয়ে যাওয়া, এটা যাবে না। তো এই পরিস্থিতিতে তুমি সিনিয়র কনসালটেন্টকে কি বলবা? সিনিয়র কনসালটেন্টকে আবার বলবা যে স্যার রোগীর তো রিহ্যাব চাচ্ছে, পরিবার চাচ্ছে না, এক্ষেত্রে আপনি যদি একটু রোগীর, আমি যদি বুঝাইতে না পারি আমি আমার স্যারকে দিয়ে বোঝানোর চেষ্টা করব। তুমি একজন ইন্টার্ন, রোগীর বায়োপসি রিপোর্ট ভুল নামে অন্য রোগীর সাথে মিশে গেছে, রোগী জিজ্ঞাসা করলে বলবা স্যার রিপোর্টে ক্যান্সার লেখা, এটা কি আমারটাই? তখন তোমার প্রথম কাজ হবে কি, সাথে সাথে ল্যাবে ফোন দিবা, আমাদের প্যাথোলজি ল্যাব আছে, ল্যাবে ফোন দিবা, আমার এত নাম্বার রোগীর রিপোর্ট এটা আসছে, কেমনে সম্ভব, এটা তো আসার কথা না, বা আরেকটা রোগীর নামে চলে আসছে, আপনি আমার রোগীর রিপোর্টটা আমার রোগীকে পাঠান এবং আরেকজনের যে রিপোর্ট আছে ওটা ঠিক করেন। সাথে সাথে তোমাকে ভেরিফাই করার জন্য ল্যাবকে ফোন দিতে হবে, ঠিক আছে? রোগী যখন ভয় পায় তখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে রোগীকে সান্ত্বনা দেওয়া, এটা হইতেছে তোমার এথিক্যাল অ্যাপ্রোচ, যে রিঅ্যাসিওর করা। আমরা বিভিন্ন ট্রিটমেন্ট আছে, আমরা প্রথম 1 নাম্বারই তাকে বলি রিঅ্যাসিওরেন্স। এমন অনেক রোগ আছে যেটার একটা মাত্র ট্রিটমেন্টই হয় রিঅ্যাসিওরেন্স। রিঅ্যাসিওর করাইলেও অনেক রোগী ভালো হয়ে যায়, এই জিনিসটা আমরা ডাক্তাররা অনেক সময় ভুলে যাই, কিন্তু রিঅ্যাসিওরেন্সের অনেক, মানে রোগী অর্ধেক ভালো হয়ে যাবে তোমার কথায়। তুমি একজন ইন্টার্ন, এক রোগী ক্রিটিক্যাল ওষুধ নার্স ভুল করে দেরিতে দিয়েছে, দেরিতে দিলে তোমার কাজ কি? স্যার জিজ্ঞেস করতেছে ওষুধ দিতে দেরি হলো কেন, তাহলে তুমি কি রোগীর অবস্থা সবার ফার্স্টে দেখবা, আগে নার্সের সাথে ঝগড়া করবা না, আগে রোগীর অবস্থা দেখবা, তারপরে পার্সোনালি নার্সকে গিয়ে বুঝাবা যে আপা কখনোই সামনে না, রোগীর সামনে না, আলাদা গিয়ে বলতে হবে, নাহলে তারা তো নার্সের প্রতি ভরসা হারাই ফেলবে, পরের ওষুধগুলোর ক্ষেত্রে ভরসা হারাই ফেলবে। তোমার প্রথম কাজ হচ্ছে রোগীকে আগে অ্যাসেস করা, রোগীকে ঠিক, রোগী স্টেবল কন্ডিশনে আছে বা রোগীকে স্টেবল কন্ডিশন নিশ্চিত করে তারপর অন্য কারো কাছে যাওয়া, ঠিক আছে? আগে রোগীর সেফটি, এই যে দেখো, আগে রোগীর সেফটি, ব্যাখ্যাগুলো একবার রিডিং দিয়ে রাখবা। রোগী যখন দেরির কারণ জানতে চায় তখন তোমার কি উত্তর হবে? আমি ব্যাপারটা দেখে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না, আপনি এখন স্টেবল আছেন, আমরা আপনাকে হচ্ছে পুরোপুরি নিরাপত্তাই আমার প্রথম চিন্তা ভাবনা। সো এটাই হচ্ছে তোমার কি সত্যটা বলবা, যে আমি তো আসলে ব্যাপারটা জানি না, আমি জানছি, বিষয়টা দেখছি কি হয়েছিল, কিন্তু আপনার নিরাপত্তা আমি এটাও ইনশিওর করছি। তো এইটাও তুমি কি, কখনোই রোগীকে মিথ্যা বলা যাবে না যে না না নার্স ঠিক টাইমেই দিছে, আপনি জানেন না, এই কথা বলা যাবে না। রোগী একজন ইন্টার্ন, তুমি একজন ইন্টার্ন, রোগীর সিটি স্ক্যান রিপোর্ট আসছে কিন্তু রোগী এখনো দেখে নাই, তো তুমি রোগীর ভাই এসে বললো রিপোর্টটা আগে আমাকে দেন, আমি ছবি টবি তুলে কারো পাঠাবো, এরকম বলতে পারে, অনেকেই বলে, আমাদেরকেও বলে আমার ভাইকে বলবেন না, সে দুশ্চিন্তা করবে। সো এক্ষেত্রে তোমার কি না, রোগীর ভাইকে রিপোর্ট পর্যন্ত তুমি দিতে পারবে না আনলেস রোগীর অনুমতি আছে, তুমি রোগীর ভাইকে তার রিপোর্টটা পর্যন্ত দেখাতে পারবে না।
তুমি নিজে দেখবা, নিজে দেখে রোগীর সাথে কথা বলবে যে আপনার তো একটা রিপোর্ট এসেছে, রিপোর্টটা তো আমরা আশঙ্কা যেটা করছিলাম আসলে সেরকম ভালো কিছু হয়নি, এটা আশঙ্কার যেটা ব্যাপারে ছিল সেটাই ঘটেছে। আমার মনে হয় আপনার পরিবার পরিজন সাথে থাকলে আমরা বিষয়টা খুব সুন্দরভাবে বুঝে আপনাকে বলতে পারবো, আপনিও একটা মেন্টাল সাপোর্ট পাবেন। তখন গিয়ে তুমি রোগী যদি বলে কি না আপনি আমাকে আগে বলেন, তাহলে রোগীকে আগে বলবা, আর যদি না রোগীকে বোঝানোর পর রোগী রাজি হয় তখন রোগীর ভাই সহ রোগীকে বলবা। আর লাস্ট কোয়েশ্চেন দেখো, রোগীর ভাইকে তুমি কিভাবে উত্তর দেবে? রোগীর ভাইকেও সঠিকটাই উত্তর দিতে হবে যে রিপোর্ট আমি আপনাকে দিতে পারছি না ভাইয়া, কারণ আপনার ভাইকে আগে জানানোই এটা আমার নিয়ম, আমি আমার নিয়মকে ভঙ্গ করতে পারবো না। সো এথিক্যাল অ্যান্ড সেফ অ্যাপ্রোচ এটাকেই বলে। তো এই জিনিসগুলা তোমাকে ট্রুথফুল হইতে হবে, তোমাকে রেসপেক্টফুল হইতে হবে, তোমাকে কাম পিসফুল হইতে হবে, তোমাকে তোমার নিয়মের বাইরে নিয়ম লঙ্ঘন করা কোনোভাবেই যাবে না, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। তাহলে ইনশাল্লাহ তুমি হচ্ছে সঠিকভাবে এই তাকে ট্রিট করতে পারবা এবং সঠিকভাবে ডিল করতে পারবা। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আজকের ক্লাসটা মানবিক গুণাবলী এন্ড এভরিথিং কিভাবে কি আমি বলতে চেয়েছি, কি কি পড়ানো, কি কি বিষয় আসে, সবকিছু আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাসটা 2 ঘন্টার একটা ক্লাস, 2 ঘন্টারও কম একটা ক্লাস, কিন্তু আর ক্লাসটার গুরুত্ব অনেক বেশি। তোমাকে বুঝতে হবে যে যেভাবেই হোক এই ক্লাসে যেটুকুন পড়া আপু পড়িয়েছি এটা কোনোভাবে মিস দেওয়া যাবে না, কারণ মানবিক গুণাবলীর পাঠ্যটা তুমি যদি ইন্টেলেকচুয়ালি বুঝতে পারো, এই যা আমরা আলোচনা করেছি এর মধ্যেই আসবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর ইনশাল্লাহ পরীক্ষা খুব ভালো দাও। আপুর সাথে হয়তো এটাই লাস্ট ক্লাস তোমাদের আগে, বাট পরে তোমাদের খুব ভালো রেজাল্টের জন্য অপেক্ষা করছি এবং তোমাদের খুব ভালো রেজাল্ট নিয়ে যেন তোমরা আবার আমার সাথে দেখা করতে পারো, সেই জন্য আপু অনেক অধীর আগ্রহ অপেক্ষা করছি। সো অল দ্য বেস্ট, লেটস হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড অবশ্যই 3টা কাজ করতে ভুলবা না, একটা হচ্ছে পরিশ্রম, একটা হচ্ছে নিজের প্রতি যত্ন নিবা, নিজের শারীরিক যত্ন নিবা, খাওয়া দাওয়া ঠিক মতন করবা, সবকিছু ভালো রাখার চেষ্টা করবা। আর 11 দিন আছে। আর 2 নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি করে যে যার ধর্মের আছে ডাকবা, আল্লাহকে বেশি করে ডাকবা, যেন আল্লাহ তোমার মানসিকভাবে প্রশান্তি দেয় এবং আল্লাহ যেন তোমার স্বপ্নটা পূরণ করে দেয়। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।